প্রশান্ত ভেরি গুড ইভিনিং, একটু ওয়েট করো, জাস্ট এ সেকেন্ড, একটু ওয়েট করো এভরিওয়ান, একটু ওয়েট করো এভরিওয়ান, প্রত্যেকে কেমন এখন, একটু ওয়েট করো এভরিওয়ান, প্রত্যেকে জাস্ট এ সেকেন্ড এভরিওয়ান। ওকে, অলরাইট। Just a second, everyone. I am audible and visible, everyone. Sound clear রয়েছে? Very good evening, my beloved student. I am audible and visible, sound clear রয়েছে, everyone. প্রত্যেকের কাছে sound clear রয়েছে? Just a second, আমি একটু চেক করে নিই, কেমন? Just a second. Okay, all right. সায়ন, very good evening. সায়ন, very good evening. প্রশান্ত, very good evening. সায়ন, একটু পেড ব্যাচের গ্রুপে শেয়ার করে দাও। সায়ন, প্রশান্ত বেটা, একটু পেড ব্যাচের গ্রুপে একটু শেয়ার করে দাও। তোমাদের একটু 24-এর পেড ব্যাচের গ্রুপে একটু শেয়ার করে দাও, কেমন? একদম আমি একটু বলে দিই, তোমরা একটু বলে দাও। এভরিওয়ান যারা নতুন স্টুডেন্ট রয়েছো, জাস্ট 2 মিনিট ওয়েট করো, জাস্ট 2 মিনিট, আমি একটু শেয়ার করে দিই, কেমন? একদম আমার পেড ব্যাচের চ্যাম্পসগুলো এক এক করে জয়েন করে যাক, প্রত্যেকে এভরিওয়ান জয়েন করে নাও। সায়ন একটু শেয়ার করে দাও বেটা, প্রশান্ত একটু বলে দাও প্রত্যেককে যে ক্লাস শুরু হয়ে গেছে, কেমন? একদম ওকে। এভরিওয়ান প্রত্যেকে আমি একটু বলে দিলাম, আমি একটু ডেকে নিই সবাইকে, কেমন? একদম সবাই জয়েন করে যাক, একদম একদম। আমি একটু সবাইকে বলে দিই। ওকে, অলরাইট। গুড ইভিনিং প্রশান্ত, ভেরি গুড ইভিনিং। সায়ন, ভেরি গুড ইভিনিং। ওকে, অলরাইট। সো আই এম অডিবল এন্ড ভিজিবল এভরিওয়ান, একদম সাউন্ড ক্লিয়ার রয়েছে? বল হ্যাঁ স্যার ক্লিয়ার রয়েছে, একদম ক্লিয়ার রয়েছে সাউন্ড, একদম। So very good evening my beloved student and my dear future officers, welcome back on this learning platform Civil Service 24/7. This is me Shomen Goswami, educator of Civil Service 24/7, also author of Indian Polity Constitution and Modern Indian History books for Civil Service preparation. This book is available online offline platform. My friends, also welcome Civil Service 24/7 Facebook official page. যে সমস্ত স্টুডেন্ট ফেসবুকে রয়েছে তাদের প্রত্যেককে বলছি, ক্লাসের শেষে কোনো রকম কোনো ডাউট, কোনো কোয়ারি থাকলে আমাকে মেসেজ করবে, আমাকে জানাবে, আমি ক্লিয়ার করে দেবো। আমি আপাতত ইউটিউবে রয়েছি, ইউটিউবে প্রত্যেকের কমেন্টস আমি কিন্তু দেখতে পাবো, কেমন? একদম এভরিওয়ান প্রত্যেকে রেডি, প্রত্যেকের রেডি, একদম রেডি? হ্যাঁ স্যার রেডি। প্রশান্ত রেডি, সায়ন রেডি, রুনা ভেরি গুড ইভিনিং। রুনা ভেরি গুড ইভিনিং। এক্সট্রা সাউন্ড আসছে, এক্সট্রা সাউন্ড। ওকে, অলরাইট, জাস্ট আ সেকেন্ড, এক্সট্রা সাউন্ড আসছে, এক সেকেন্ড একটু ওয়েট করো দেখি, এক সেকেন্ড, এক্সট্রা সাউন্ড আসছে। ওকে, জাস্ট আ সেকেন্ড এভরিওয়ান, প্রত্যেকে সায়ন, রুনা, প্রশান্ত, এভরিওয়ান একটু ওয়েট করো, জাস্ট আ সেকেন্ড এভরিওয়ান। ওকে, সাউন্ড ঠিক রয়েছে, সাউন্ড ঠিক রয়েছে বেটা, এভরিওয়ান সাউন্ড ক্লিয়ার রয়েছে? সাউন্ড ক্লিয়ার একদম? আমি একটু দেখে নিই। সাউন্ড ক্লিয়ার রয়েছে বেটা এভরিওয়ান, সাউন্ড ক্লিয়ার রয়েছে, একটু কনফার্ম করে দেবে, কেমন? ওকে, অলরাইট, জাস্ট আ সেকেন্ড। Just a second.
ওকে, সো ভেরি গুড ইভিনিং মাই বিলভ স্টুডেন্ট অ্যান্ড মাই ডিয়ার ফিউচার অফিসার। সাউন্ড আশা করি ক্লিয়ার রয়েছে, প্রশান্ত সাউন্ড ক্লিয়ার রয়েছে একদম প্রত্যেকে। ওকে, সো ভেরি গুড ইভিনিং মাই বিলভ স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক অন দিস লার্নিং প্ল্যাটফর্ম সিভিল সার্ভিস 24/7। আজকে আমরা কি পড়বো স্যার? শোনো, বলছি আজকে আমরা পড়বো মোস্ট ইম্পর্টেন্ট টপিক অফ ইন্ডিয়ান পলিটি কনস্টিটিউশন অ্যান্ড ইন্ডিয়ান পলিটি, সেটা হলো স্যার ইম্পর্টেন্ট সোর্সেস অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। কি পড়বো স্যার? আমরা পড়বো ইম্পর্টেন্ট সোর্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন একদম। তো তোমরা যদি WBCS পরীক্ষা দেখো, এভরিওয়ান প্রত্যেকে পে অ্যাটেনশন হিয়ার, তোমরা যদি WBCS পরীক্ষায় দেখো তাহলে দেখবে যে স্যার, তাহলে দেখবে WBCS এক্সামে ইন্ডিয়ান পলিটি এবং কনস্টিটিউশন থেকে, ইন্ডিয়ান পলিটি এবং কনস্টিটিউশন থেকে স্যার 25 মার্কস, ইন্ডিয়ান পলিটি কনস্টিটিউশন অ্যান্ড ইকোনমি। বোঝাতে পারলাম না? তো আজকে দুটো ক্লাস আমরা নেব, এখন নেব ইন্ডিয়ান পলিটি কনস্টিটিউশন, এর পরে আমরা পড়বো স্যার ইন্ডিয়ান ইকোনমি, মনিটারি পলিসি আমরা ইন ডিটেল আজকে ক্লাসে পড়বো, কেমন একদম। তো ইন্ডিয়ান পলিটি কনস্টিটিউশন আমি তোমাদের পেড ব্যাচেও পড়িয়েছি এবং ইউটিউবেও পড়িয়ে রেখেছি। নন পেড ব্যাচের স্টুডেন্টদের বলছি, যাদের অসুবিধা হবে আফটার ফিনিশ দিস ক্লাস মেক শিওর ওয়াচ মাই প্রিভিয়াস ক্লাসেস। বোঝাতে পারলাম? এই চ্যানেলেই পড়ে রয়েছে, দেখে নাও। শোনো, তো বিষয় হচ্ছে আমরা স্যার কি কি পড়েছি। আমরা স্যার পলিটি প্রথম থেকে স্টার্ট করেছিলাম পড়তে, মেকিং অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন আমরা স্যার পড়েছি। আমরা স্যার তারপরে পড়েছি প্রিয়াম্বেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। ঠিক কি ঠিক না? একদম। তো প্রিয়াম্বেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন আগে আমরা পড়েছি। তারপরে আমরা পড়েছি স্যার পার্ট 1 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, ইন্ডিয়া অ্যান্ড ইটস টেরিটরি, আর্টিকেল 1 টু আর্টিকেল 4। শোনো, রিভিশন হয়ে যাবে। আর্টিকেল 1 টু আর্টিকেল 4 আমরা পড়েছি। তারপর স্যার কি পড়েছি আমরা? তারপর পড়েছি স্যার পার্ট 2 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। পার্ট 2 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন স্যার সিটিজেনশিপ। বোঝাতে পারলাম না? আর্টিকেল 5 টু 11 আমরা স্যার পড়েছি। তারপরে আমরা কি পড়েছি বেটা? তারপরে আমরা পড়েছি পার্ট 3 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। পার্ট 3 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনে কি পড়েছি বেটা? পার্ট 3 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনে আমরা পড়েছি বেটা ফান্ডামেন্টাল রাইটস, আর্টিকেল 12 টু আর্টিকেল 35। ঠিক কি ঠিক না? একদম। হ্যাঁ স্যার, আর্টিকেল 12 এ আমরা দেখেছি স্যার ডেফিনেশন অফ স্টেট। আচ্ছা বেশ। তারপরে কি পড়েছি বেটা? তারপর আমরা পড়েছি পার্ট 4। পার্ট 4 কি পড়েছি বেটা? ডিপিএসপি মানে ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, মানে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি। একদম স্যার। কত থেকে কত? বলছি আর্টিকেল 36 টু 51 একদম পড়েছি, একদম ঠিক। তারপরে আমরা কি পড়েছি? তারপর আমরা পড়েছি স্যার পার্ট 4A। পার্ট 4A মানে স্যার, পার্ট 4A মানে হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিস। পার্ট 4A মানে স্যার ফান্ডামেন্টাল ডিউটিস। তো ফান্ডামেন্টাল ডিউটিস আমরা স্যার পড়েছি পার্ট 4A, আর্টিকেল 51A। একদম। তো আজকে আমরা দেখব, আমি এতক্ষণ তোমাদের যেগুলো বললাম যে এগুলো ইন্ডিয়ান কনস্টিটিউশনে কোথা থেকে এমার্জ করা হলো। বোঝাতে পারলাম না? একদম। তো ইন্ডিয়ান কনস্টিটিউশনে ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল ডিউটিস, ইন্ডিয়ার যে স্ট্রাকচার, কোয়াসাই ফেডারেল স্টেট, ডিভিশন অফ পাওয়ার বিটুইন সেন্ট্রাল এন্ড স্টেট, এগুলো স্যার কোথা থেকে ইন্ডিয়ান কনস্টিটিউশনে স্যার অ্যাডাপ্ট করা হয়েছে। এখান থেকে প্রত্যেক বছর WBCS এ কোশ্চেন জিজ্ঞেস করে। সো ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ক্রুশাল টপিক। আই হোপ তোমরা ভেরি সিরিয়াস ভাবে ক্লাসটাকে নেবে এবং খাতার নোটস তৈরি করবে। বোঝাতে পারলাম? উইদাউট মেকিং প্রপার নোটস ক্লাস দেখার কোনো মানে হয় না স্যার? না, হয় না। বোঝাতে পারলাম না? একদম। বল স্যার আপনার ল্যাটিন ওয়ার্ডে লেখা আমাদের বুঝতে অসুবিধা হয়। শোনো, ওই জন্য তো একটা ওয়ার্ড 4 বার করে বলি। খাতায় লিখেছো না লেখনি? হ্যাঁ স্যার লিখেছো, একদম অফলাইন ব্যাচের মতো পড়ো। দেখো, পে অ্যাটেনশন হিয়ার। তো আজকে আমরা পড়বো স্যার ইম্পর্টেন্ট সোর্সেস অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো ইন্ডিয়ান কনস্টিটিউশনের ইম্পর্টেন্ট সোর্স স্যার আমরা আজকে পড়বো। বাট বিফোর আমরা লেকচারটা স্টার্ট করার আগে আমরা কিছু জিনিস একটু দেখে নিই, কেমন একদম। দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, শোনো পিপিটি ইংলিশে রয়েছে। আমার পেড ব্যাচের স্টুডেন্টদের অসুবিধা হবে না। নন পেড ব্যাচের স্টুডেন্ট যারা ক্লাসে আসো 2-5 মিনিট থাকো, থেকে ম্যারাথন দৌড় দাও, তাদের জন্য বলছি বেটা ইংলিশ পিপিটি ইংলিশে রয়েছে। আমি এখানে তোমাদের বাংলায় পড়াবো, চিন্তার কোনো কারণ নেই। ধৈর্য ধরে পড়তে শেখো, কেমন একদম। দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, এভরিওয়ান প্রত্যেকে। তো আমরা পড়ছি কি স্যার? আমরা পড়ছি সোর্স অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতীয় সংবিধানের উৎস 1 নম্বর বাংলায় বলতে গেলে।
তো দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া আমরা যদি দেখি ব্যাকবোন অফ ডেমোক্রেসি ইন আওয়ার কান্ট্রি একদম। তো ভারতবর্ষের আমরা যদি স্যার প্রিয়াম্বেল দেখি, কি দেখি স্যার, আমরা যদি ভারতবর্ষের স্যার প্রিয়াম্বেল দেখি, তো প্রিয়াম্বেলে কি লেখা রয়েছে বেটা, প্রিয়াম্বেল যদি আমরা দেখি, প্রিয়াম্বেলের প্রথম যে পার্ট, উই দ্য পিপল অফ ইন্ডিয়া, উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং সেরেমনিয়ালি রিজলভ টু কনস্টিটিউট ইন্ডিয়া, ঠিক কি ঠিক না একদম। তো আমরা যদি প্রিয়াম্বেলের ফার্স্ট পার্ট দেখি, কি দেখি, বলছি আমরা যদি প্রিয়াম্বেলের ফার্স্ট পার্ট দেখি, তো প্রিয়াম্বেলে কি লেখা রয়েছে, প্রিয়াম্বেল মানে স্যার প্রস্তাবনা ভারতীয় সংবিধানের। তো উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং সোলেমনলি রিজলভ টু কনস্টিটিউট ইন্ডিয়া ইনটু আ সোভারেন সেকুলার সোশ্যালিস্ট ডেমোক্রেটিক রিপাবলিক। তো ভারতবর্ষ স্যার ডেমোক্রেটিক কান্ট্রি একদম, এবং ভারতবর্ষে যে গণতন্ত্র চলেছে, শোনো বলছি সোমেন স্যারের ক্লাস মানে জানো হুটোপাটা নয়, একদম কমপ্লিট ক্লাস হবে। শোনো বলছি ডেমোক্রেসি, ডেমোক্রেসি একদম স্যার, বলছি ডেমোক্রেসি শব্দটা যদি তুমি ভাঙো তাহলে দুটো ল্যাটিন ওয়ার্ড পাবে। একটা হলো স্যার ডেমোস, ডেমোস শব্দের অর্থ হলো স্যার জনগণ, বোঝাতে পারলাম না। আর একটা হলো স্যার ক্রেসি বা ক্রেটিয়া, ক্রেটিয়া শব্দের মানে ডেমোক্রেসি শব্দটা দুটো শব্দ থেকে এসেছে, একটা ডেমোস একটা ক্রেটিয়া। তো ডেমোস শব্দের অর্থ জনগণ এবং ক্রেটিয়া শব্দের অর্থ হলো বেটা শাসন। ক্রেটিয়া শব্দের অর্থ কি বেটা, ক্রেটিয়া শব্দের অর্থ হলো স্যার শাসন একদম। তো ডেমোক্রেসি শব্দের অর্থ হলো জনগণের শাসন, এবং ভারতবর্ষে যে জনগণের শাসন রয়েছে সেটা প্রিয়াম্বেল অফ ইন্ডিয়ার প্রথমেই আমরা দেখি যে উই দ্য পিপল অফ ইন্ডিয়া সোর্স অফ দ্য পাওয়ার, এবং এই যে গণতন্ত্র সেই গণতন্ত্রের ব্যাকবোন হলো স্যার কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। এখন বিষয় হচ্ছে এই কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কবে লেখা হয়। শোনো, ইন্ডিয়া স্যার দীর্ঘদিন ব্রিটিশ কলোনাইজ কান্ট্রি ছিল, তোমরা জানো। ইন্ডিয়া স্যার ইন্ডিপেন্ডেন্ট হয় কবে বেটা, ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্ট হয় 1947। ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট পাস হয় 18 জুলাই 1947 ব্রিটিশ পার্লামেন্টে, এবং সেদিন বলা হয় অন দ্য অ্যাপয়েন্টেড ডে, অন দ্য অ্যাপয়েন্টেড ডে অফ 15 অগস্ট 1947 ব্রিটিশ ইন্ডিয়া, কি বলা হয় বেটা, বলা হয় অন দ্য অ্যাপয়েন্টেড ডে অফ 1947 15 অগস্ট ব্রিটিশ ইন্ডিয়া। হ্যাঁ স্যার, বলছি ব্রিটিশ ইন্ডিয়া, হ্যাঁ স্যার ব্রিটিশ ইন্ডিয়া, ব্রিটিশ ইন্ডিয়া, ব্রিটিশ ইন্ডিয়া shall be divided into two parts, one sir Pakistan and one sir India একদম। তো 1947 18 জুলাই another prelims MCQ question, সেদিন ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট পাস করে বলা হয় যে ব্রিটিশ ইন্ডিয়াকে দুটো ভাগে ভাগ করা হবে, একটা ভাগের নাম হবে স্যার পাকিস্তান, একটা হবে স্যার ইন্ডিয়া। তো ইন্ডিয়া স্যার কতদিন ডমিনিয়ন ছিল, ইন্ডিয়া স্যার ডমিনিয়ন মানে সরি 1947 18 জুলাই বলা হয় অন দ্য অ্যাপয়েন্টেড ডে ব্রিটিশ ইন্ডিয়া শ্যাল বি ডিভাইডেড ইনটু টু পার্টস, দুটো ডমিনিয়ন, ওয়ান হচ্ছে স্যার পাকিস্তান, একটা স্যার ইন্ডিয়া। তো ইন্ডিয়া স্যার কতদিন ডমিনিয়ন ছিল, ইন্ডিয়া স্যার ডমিনিয়ন ছিল, আমার পেড ব্যাচের স্টুডেন্টরা কমেন্ট সেকশনে লিখতে থাকো, ইন্ডিয়া স্যার কবে ডমিনিয়ন, কতদিন ডমিনিয়ন ছিল, ইন্ডিয়া ডমিনিয়ন ছিল স্যার 1947। শোনো বলছি 15 অগস্ট 1947 থেকে শুরু করে টিল 1950 অবধি স্যার ইন্ডিয়া ছিল স্যার ডমিনিয়ন। তো ইন্ডিয়া স্যার সভরেন স্টেট কবে হয়, সভরেন স্টেট হয় স্যার 26 জানুয়ারি 1950, যেদিন থেকে আমাদের কনস্টিটিউশন অফ ইন্ডিয়া স্যার এনফোর্স করা হয়। এই পর্যন্ত পিকচার ক্লিয়ার। তো টুডেস টপিক কি, আজকে আমরা কি পড়ছি, আজকে আমরা পড়ছি সোর্স অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো এই ইন্ডিয়ান কনস্টিটিউশন ভারতীয় সংবিধান কোন সময়কালে লেখা হয়, ভারতীয় সংবিধান লেখা হয় বিটুইন 1946 টু 1949। বোঝাতে পারলাম না মানে স্যার মানে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া মানে বেটা শোনো বলছি মানে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, হ্যাঁ স্যার বলছি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া স্যার তৈরি করার জন্য তৈরি করা হয়েছিল সংবিধান সভা বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। কি তৈরি করা হয়, আরে বাবা খাতায় নোটস তৈরি হচ্ছে না, বলছি খাতায় নোটস তৈরি হচ্ছে না, বলছি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া তৈরি করার জন্য
কোন বডি তৈরি করা হয়? একটা বডি তৈরি করা হয় যার নাম হলো বেটা সংবিধান সভা। একদম। তো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা সংবিধান সভার ইলেকশন কবে হয়? স্যার ইলেকশন হয় 1946 এর জুন জুলাই মাসে। মনে থাকবে না থাকবে না? বলে হ্যাঁ স্যার মনে থাকবে। 1946 এর জুন জুলাই মাসে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা সংবিধান সভার স্যার ইলেকশন হয়, এবং এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ওপর দায়িত্ব ছিল টু মেকিং ইন্ডিয়ান কনস্টিটিউশন। হোয়াট ইজ ইন্ডিয়া মাই ফ্রেন্ডস? মিন ইন্ডিয়া আইডিয়া অফ দ্য ফাউন্ডিং ফাদার্স। ইন্ডিয়া স্যার আইডিয়া অফ দ্য ফাউন্ডিং ফাদার্স মানে আইডিয়া অফ দ্য বাবা সাহেব আম্বেদকর, আইডিয়া অফ দ্য পন্ডিত জওহরলাল নেহরু, আইডিয়া অফ দ্য ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ঠিক কি ঠিক না? একদম। তো বিষয় হচ্ছে এই ইন্ডিয়ার কনস্টিটিউশন তৈরি করার জন্য সংবিধান সভা তৈরি করা হয় জুন জুলাই 1946 এ। সংবিধান সভার ফার্স্ট সেশন কবে বসে? ফার্স্ট সেশন বসে বেটা 8 ডিসেম্বর 1947, 8 ডিসেম্বর 1946 একদম। এবং তারপর থেকে সংবিধান সভা তৈরি করার মানে কাজ শুরু করে ইন্ডিয়ার জন্য সংবিধান তৈরি করার। এবং তোমরা জানো তারপরে 13 জানুয়ারি ভারতের ফার্স্ট প্রাইম মিনিস্টার পিটি জওহরলাল নেহরু তিনি অ্যান অবজেক্টিভ রেজুলেশন, ইন্ডিয়ান কনস্টিটিউশন কেমন হবে, ইন্ডিয়ান কনস্টিটিউশনের স্ট্রাকচার কেমন হবে, হোয়াট ইজ দ্য ফিলোসফি অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, তার জন্য তিনি 13 জানুয়ারি প্রিয়াম্বেল কে উপস্থাপন করেন, অ্যাড্রেস করেন হাউসে, এবং 22 জানুয়ারি সার্বজনিকভাবে হাউসের মেম্বাররা অ্যাডপ্ট করে প্রিয়াম্বেলকে। আমরা স্যার দেখেছি কেমন একদম। এবং এই যে 1946 থেকে সংবিধান সভা যে জার্নি শুরু করে কিসের স্যার? ফরমেশন অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতীয় সংবিধানকে লেখার। সেই জার্নি শেষ হয় কতদিনে স্যার? সেই জার্নি শেষ হয় বেটা 2 বছর 11 মাস, 2 বছর 11 মাস স্যার 17 দিন। বোঝাতে পারলাম না পারলাম না? একদম। 2 বছর 11 মাস 17 দিন। মনে থাকবে না থাকবে না? 2 বছর 11 মাস 17 দিন। 2 বছর 11 মাস 17 দিন পরে 2 বছর 11 মাস 17 দিন সময় লাগে স্যার ইন্ডিয়ান কনস্টিটিউশন তৈরি হতে। তো আমরা দেখলাম কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি 1946 কনস্টিটিউশন তৈরি করার জন্য স্যার তৈরি হয়। 8 ডিসেম্বর ফার্স্ট সেশন বসে। তারপর হিস্ট্রির পার্ট, জিন্না বয়কট করে, মুসলিম লীগ বয়কট করে, তারপর দীর্ঘদিন আসে না। 13 জানুয়ারি থেকে স্যার সেশন কমপ্লিট শুরু হয়। এবং আমরা জানি যে ইন্ডিয়ান কনস্টিটিউশনকে অ্যাডপ্ট করা হয় স্যার 26 নভেম্বর 1949। অ্যানাদার প্রিলিমস এমসিকিউ কোশ্চেন বেটা, বলছি পরীক্ষায় যদি জিজ্ঞেস করে কনস্টিটিউশন অফ ইন্ডিয়াকে কবে অ্যাডপ্ট করা হয়, তো কনস্টিটিউশন অফ ইন্ডিয়াকে অ্যাডপ্ট করা হয় তোমরা দেখবে কবে? কনস্টিটিউশন অফ ইন্ডিয়াকে অ্যাডপ্ট করা হয় স্যার, অ্যাডপ্ট করা হয় কনস্টিটিউশন অফ ইন্ডিয়াকে 26 নভেম্বর 1949। কেমন? ভারতের কনস্টিটিউশন অফ ইন্ডিয়া তৈরি হতে কত বছর সময় লাগে? সময় লাগে স্যার 2 বছর 11 মাস এবং স্যার 17 দিন। মনে থাকবে না থাকবে না? 2 বছর 11 মাস 17 দিন। এইবার আপনি যে বললেন যে কনস্টিটিউশন অফ ইন্ডিয়াকে অ্যাডপ্ট করা হয় 1949 একদম 26 নভেম্বর একদম। এনফোর্স কবে করা হয়? 26 জানুয়ারি 1950। টিল আমরা ততদিন ডমিনিয়ন ছিলাম। কেমন একদম? তো ডমিনিয়ন কি, ফুল ফ্লেজ স্টেট কি, পেড ব্যাচে যদি জয়েন করো, আমার পেড ব্যাচের স্টুডেন্টরা জানে, পেড ব্যাচে ইন ডিটেইল আলোচনা করা হয়। দেখো এই ভিডিওর প্রত্যেকে। তো আমি বলছি কোথায় লেখা রয়েছে 26 জানুয়ারি 1949। তো তোমরা যদি প্রিয়াম্বেলের একবারে লাস্ট পার্ট দেখো না, মানে প্রিয়াম্বেল যদি তোমরা লাস্ট পার্ট দেখো, তো সেখানে লেখা রয়েছে অন দ্য ডে অফ 26 নভেম্বর 1949 ইট ইজ hereby enact and give ourselves to this constitution। একদম। তো 26 নভেম্বর 1949 কনস্টিটিউশন অফ ইন্ডিয়াকে অ্যাডপ্ট করা হয় স্যার, এনফোর্স করা হয় 26 জানুয়ারি 1950। তো আমরা আজকে কি পড়ছি স্যার? আমরা আজকে ক্লাসে পড়ছি সোর্স অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, ইম্পর্টেন্ট সোর্স অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। কোন কনস্টিটিউশন? যে কনস্টিটিউশন লেখার জন্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করা হয়েছিল জুন জুলাই 1946 এ, যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি 2 বছর 11 মাস 17 দিন ধরে মেনি ডিবেট এবং ডিসকাশনের পর শেষে স্যার কনস্টিটিউশন অফ ইন্ডিয়াকে অ্যাডপ্ট করে 26 নভেম্বর 1949 প্রিয়াম্বেলের লাস্ট পার্টে লেখা রয়েছে। এবং
যে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া স্যার এনফোর্স করা হয় 26শে জানুয়ারি 1950, আমরা সেই কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার সেই ভারতীয় সংবিধানের ইম্পর্টেন্ট উৎস ইম্পর্টেন্ট সোর্স গুলো এইবার লেকচারে আলোচনা করব। আই হোপ ব্যাকগ্রাউন্ড রেডি। একদম 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 বেটার না, একদম একদম সরি একদম অ্যাডপ্টেড 26শে নভেম্বর 1949, এনফোর্সমেন্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন 26শে জানুয়ারি 1950। একদম প্রশান্ত ক্লিয়ার হয়েছে, সায়ন ক্লিয়ার হয়েছে, রুনা ক্লিয়ার হয়েছে, এবং নিউ স্টুডেন্ট যারা ক্লাসে রয়েছে বাবা কমেন্ট সেকশনে কমেন্টস করো, কোনো প্রবলেম কোনো ডাউট হলে জিজ্ঞেস করো। কেমন একদম বুঝতে পেরেছি এভরিওয়ান? প্রত্যেকে ক্লিয়ার? একদম হ্যাঁ স্যার, বেশ। নেক্সট, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া 1950 ওয়াজ, এইবার আমরা যদি দেখি যে কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার অ্যাডপশন সোর্স, তাহলে দেখব মেজর সোর্সের মধ্যে আমরা দেখব স্যার নাম্বার 1 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। কি বললাম এটা? কালিটা একটু চেঞ্জ করে নি, ভিজিবল হচ্ছে না, জাস্ট আ সেকেন্ড, জাস্ট আ সেকেন্ড। দেখো বলছি কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার যদি আমরা ইম্পর্টেন্ট সোর্স দেখি, কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার যদি আমরা উৎস দেখি, তাহলে স্যার মেজরিটি আমরা দেখব স্যার 1935 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। কেমন একদম 1935 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, তোমাদের হিস্ট্রির পার্ট, তোমরা জানো যে 1858তে ইন্ডিয়া স্যার ডাইরেক্ট ব্রিটিশ রাজের আন্ডারে আসে, এবং তার আগে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন ছিল, এবং 1858 থেকে বলা হয় যে ইন্ডিয়ানদের জন্য গুড গভর্নেন্স দেওয়া হবে, রেসপন্সিবল গভর্নমেন্ট দেওয়া হবে, যে কারণে একাধিক কাউন্সিল অ্যাক্ট এবং গভর্নমেন্ট অ্যাক্ট পাস করা হয়। তো তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড ক্রুশাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, সেটা হলো 1935 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট বা 1935 সালের ভারত শাসন আইন। একদম হ্যাঁ স্যার। শোনো 1935 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট হিস্ট্রির পার্ট, আমি বেশি দূর যাব না, একটু কানেক্ট করে দিই তোমাদের, পেড ব্যাচের স্টুডেন্ট একটু রিভাইজ করে নেবে। 1935 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট কখন আসে? 1935 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট আসে তার আগে 1927 সালে সাইমন কমিশন ভারতে আসে। ঠিক কি ঠিক না? একদম স্যার হ্যাঁ স্যার। তো সাইমন কমিশন ভারতবর্ষে আসে স্যার 1927 1928, এবং সাইমন কমিশনকে স্যার কমপ্লিটলি বয়কট করা হয়। সাইমন কমিশনকে কমপ্লিটলি বয়কট করা হয় বাই দা আইএনসি। একদম হ্যাঁ স্যার। এবং তোমরা জানো যে 1930 তে আইএনসি কমপ্লিট ইন্ডিপেন্ডেন্ট মানে স্যার মানে পূর্ণ স্বরাজ দাবি করে। একদম হ্যাঁ স্যার। এবং জানো যে তারপরে গান্ধী স্যার সিডিএম মুভমেন্ট লঞ্চ করে, সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট। এবং সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট যখন চলছে, কংগ্রেস যখন পূর্ণ স্বরাজের দাবি করেছে এবং সাইমন কমিশনকে যখন বয়কট করা হয়েছে, এরকম প্রেক্ষাপটে ব্রিটেনে তোমরা জানো 3টে রাউন্ড টেবিল বৈঠক হয়। কেমন একদম? তো ব্রিটেনে স্যার 3টে রাউন্ড টেবিল কনফারেন্স হয়। ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স এভরিওয়ান প্রত্যেকে, একটা হলো স্যার ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স, একটা হলো স্যার 2 নম্বর আমরা দেখব স্যার সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স। কেমন একদম? এবং আরেকটা আমরা দেখব স্যার 3 নম্বর থার্ড রাউন্ড টেবিল কনফারেন্স। একদম হ্যাঁ স্যার। তো 3টে রাউন্ড টেবিল কনফারেন্সের মধ্যে যদি পরীক্ষায় জিজ্ঞেস করে, একমাত্র আইএনসি সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সে পার্টিসিপেট করেছিল। আমি আর ইন ডিটেইলে যাচ্ছি না। তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট কি? মাই ডিয়ার ফিউচার অফিসার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট হলো 1927 এ যে সাইমন কমিশন এস্টাবলিশ করা হয়েছিল, সেই সাইমন কমিশনের রিপোর্ট আসে বেটা 1930-তে। সাইমন কমিশনের রিপোর্ট আসে বেটা 1930-তে। তো সাইমন কমিশনের রিপোর্ট এভরিওয়ান প্রত্যেকে খাতায় লিখে নাও। বলছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের ব্যাকগ্রাউন্ড কি? আমরা পড়ছি স্যার সোর্স অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো সোর্স অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন পড়তে গেলে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের স্যার বিষয় জানতে হবে, কারণ মেজরিটি পার্সেন্ট স্যার অ্যাডাপ্ট করা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট থেকে। আমরা দেখব কোন কোন কি কি অ্যাডাপ্ট করা হয়েছে। তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট আমরা দেখব 1927 এর 1 নম্বর হচ্ছে 1927 এর সাইমন কমিশনের রিপোর্ট আসে স্যার কবে? 1930-তে। তো 1930-তে সাইমন কমিশনের রিপোর্ট এবং 3টে যে রাউন্ড টেবিল কনফারেন্স হয়েছিল, ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স, সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স এন্ড থার্ড রাউন্ড টেবিল কনফারেন্স, এই সব কিছু মিলে ব্রিটিশ সরকার
একটা স্যার শ্বেতপত্র প্রকাশ করে, বোঝাতে পারলাম না একদম। এবং এই শ্বেতপত্রের উপর ভিত্তি করে 1935-এ স্যার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট পাস করা হয়। এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের মেজরিটি পার্সেন্ট, আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের মাল্টিপল ডাইমেনশন পেড ব্যাচে ডিসকাশন করেছি। পেড ব্যাচে স্টুডেন্টদের প্রশান্ত ক্লিয়ার একদম, পেড ব্যাচে স্টুডেন্টদের রিভিশন হবে, কোরিলেট করো। তো 1935 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের স্যার মেজরিটি পার্সেন্ট আমরা কিন্তু দেখতে পাবো ফিচার্স কোথায় স্যার, আমরা দেখতে পাবো প্রেজেন্ট ডে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। তো যখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টকে এনাক্ট করা হয় তখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টে 321টা সেকশন ছিল বেটা, এবং 10টা শিডিউলস ছিল। কেমন একদম, তোমরা কমেন্টসে লিখতে থাকো বর্তমান প্রেজেন্ট ডে কনস্টিটিউশন অফ ইন্ডিয়ায় কটা শিডিউল রয়েছে, কতগুলো ধারা রয়েছে এবং কতগুলো পার্ট রয়েছে। বলতে পারলাম হাউ মেনি পার্টস অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন আর দেয়ার, how many schedules are Indian constitution are there in present day, and how many sir articles are Indian constitution in there in present day। প্রত্যেকে কমেন্ট সেকশনে লিখতে থাকো কেমন একদম, প্রত্যেকে শোনো। তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা আমরা দেখব 321 সেকশন এন্ড 10 শিডিউল এট দ্যাট টাইম ছিল, এবং দিস অ্যাক্ট হ্যাড ড্রোন ইন কন্টেন্ট ফ্রম সোর্স অফ রিপোর্ট অফ দ্য সাইমন কমিশন। বেটা রিপোর্ট অফ দ্য সাইমন কমিশন, discussion and debate of the third round table conference, first round table conference and second round table conference, তিনটে মিলে, এবং জয়েন্ট সিলেক্ট কমিটির রিপোর্ট, তিনটে মিলে স্যার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935-এ স্যার কি করা হয়, পাস করা হয়। এই 1935 এর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের আমরা ফিচার্স দেখতে পাবো কোথায় স্যার, দেখতে পাবো আমরা ইন্ডিয়ার কনস্টিটিউশনে। এখন যদি তোমাকে পরীক্ষায় কেউ জিজ্ঞেস করে যে কনস্টিটিউশন অফ ইন্ডিয়ায় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 এর কোন কোন ফিচার্স রয়েছে, তোমাকে যদি এখন পরীক্ষায় কেউ জিজ্ঞেস করে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের কোন কোন ফিচার্স, টুডেস টপিক কি, টুডেস টপিক হচ্ছে সোর্স অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। কেমন একদম, তো সোর্স অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনের মধ্যে আমরা যদি দেখি আমাদের যদি জিজ্ঞেস করে, আমরা দেখলাম কি যে 1935 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের ব্যাপক প্রভাব রয়েছে। কেমন একদম, এবং আমি যাওয়ার আগে আরেকটা কথা তোমাদের বলি, তোমরা যদি দেখো প্রেজেন্ট ডে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, তোমরা যদি দেখো প্রেজেন্ট ডে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার যে অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা রয়েছে, সেই অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা কাউন্সিল অ্যাক্ট 1861 এ ক্যানিং এর ছিল। বোঝাতে পারলাম না। তো আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশনের ইভলিউশন বুঝতে গেলে তোমাদের আমি পেড ব্যাচে ইন ডিটেইল পড়িয়েছি যে স্যার আমাদের যে কাউন্সিল অ্যাক্ট গুলো রয়েছে, যে গভর্নমেন্ট অ্যাক্ট গুলো ছিল ব্রিটিশ ইন্ডিয়ার, সেগুলো ধীরে ধীরে কিভাবে ডেভেলপ করেছে কনস্টিটিউশন অফ ইন্ডিয়াকে, সেটা কিন্তু স্যার ইন ডিটেইল আমরা পেড ব্যাচে পড়েছি মেকিং অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ক্লাসে। তো এখানে আমরা যেটা দেখব যে 1935 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট থেকে ভারতীয় সংবিধানে যেটা অ্যাডপ্ট করা হয়েছে সেটা হলো স্যার ফেডারেল লেজিসলেচার। মানে মাই ডিয়ার ফিউচার অফিসার, তোমরা যদি দেখো ভারতবর্ষ স্যার কিন্তু ফেডারেল স্টেট নয়, ভারতবর্ষ কিন্তু স্যার কোয়াসাই ফেডারেল স্টেট। আমি ঠিক না ভুল বললাম? বলছি ভারতবর্ষ কিন্তু স্যার কোয়াসাই ফেডারেল স্টেট। কেন? কারণ লাইক ইউনাইটেড স্টেট অফ আমেরিকার মতো স্যার ইন্ডিয়ার ফরমেশন হয়নি। ইউনাইটেড স্টেট অফ আমেরিকা একদম উদাহরণ স্যার ফেডারালিজমের, কারণ সেখানে ছোট অনেকগুলো স্টেট নিজেদের মধ্যে রিটেন এগ্রিমেন্টের মাধ্যমে তৈরি করেছিল ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। যেদিন আমরা ফেডারালিজম পড়বো সেদিন ফেডারালিজম ইন ডিটেইল আলোচনা করব। শোনো, কিন্তু আজকে বোঝার জন্য শোনো, কিন্তু আমরা যদি ইন্ডিয়ার ক্ষেত্রে দেখি, ইন্ডিয়া স্যার কোয়াসাই ফেডারেল স্টেট, ইন্ডিয়া কিন্তু পুরোপুরি ফেডারেল কান্ট্রি নয়। কেমন? তার অনেকগুলো দিক রয়েছে, আমি তোমাদের পেড ব্যাচের স্টুডেন্টরা কানেক্ট করতে পারবে। মনে করে দেখো আর্টিকেল 355 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। কেন? আর্টিকেল 355 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনে বারবার বলা হচ্ছে যে if any threat arise on the India, external aggression, war, anything, it shall be the duty of union to protect India. আর্টিকেল 355। তোমরা যদি 7 শিডিউলের আর্টিকেল 248 দেখো, সেখানে দেখবে all residuary powers shall be vested of the union parliament। বুঝতে পারলাম না? সো ইন্ডিয়াতে অনেকগুলো উদাহরণ দেওয়া যায় যেখান থেকে এটা প্রমাণ হয় যে ইন্ডিয়া স্যার কোয়াসাই ফেডারেল স্টেট উইথ ইউনিটারি টিল্ট। কেমন একদম, তো বিষয় হচ্ছে বেটা
1935 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট থেকে আমাদের ফেডারেল লেজিসলেচার আমরা স্যার অ্যাডপ্ট করি। কেন? কারণ 1935 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টে স্যার ফেডারেল লেজিসলেচারকে ইন্ট্রোডিউস করা হয়। একটা আমরা দেখব স্যার কাউন্সিল অফ স্টেট একদম অ্যান্ড এ ফেডারেল অ্যাসেম্বলি। তো দ্য কাউন্সিল অফ স্টেট হচ্ছে স্যার আপার হাউস, যেটা আমাদের প্রেজেন্ট ডে তোমরা দেখবে প্রেজেন্ট ডে কাউন্সিল অফ স্টেট কি বেটা? প্রেজেন্ট ডে কাউন্সিল অফ স্টেট হচ্ছে স্যার রাজ্যসভা, ঠিক কি ঠিক না? একদম। তো আমাদের আইনসভার যে দুটো কক্ষ, একটা স্যার লোকসভা, একটা স্যার রাজ্যসভা। তো এই যে ফেডারাল লেজিসলেচার, এই ফেডারাল লেজিসলেচার সিস্টেম আমরা স্যার অ্যাডপ্ট করেছি কোথা থেকে? আমরা স্যার অ্যাডপ্ট করেছি 1935 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট থেকে। মনে থাকবে না? থাকবে না? প্রিলিমসে যদি পরীক্ষায় জিজ্ঞেস করে, বলছি প্রিলিমসে যদি পরীক্ষায় জিজ্ঞেস করে, আনসার হবে না? হবে না? একদম হবে স্যার। শোনো, যখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট ইন্ট্রোডিউস করা হয় তখন তোমরা দেখবে যে পার্মানেন্ট বডি হিসাবে এদের মানে যেটা কাউন্সিল অফ স্টেট সেটা ছিল স্যার পার্মানেন্ট বডি। এখনো পর্যন্ত আমাদের যেটা রাজ্যসভা স্যার পার্মানেন্ট হাউস। বোঝাতে পারলাম না? পারলাম না? রাজ্যসভা স্যার পার্মানেন্ট হাউস। কেন? কারণ রাজ্যসভাকে স্যার কখনো ডিসলভ করা যায় না। হ্যাঁ স্যার, বলছি রাজ্যসভাকে কখনো ডিসলভ করা যায় না। কিন্তু লোকসভার টেনিওর প্রেজেন্ট ডে হচ্ছে স্যার 5 ইয়ার। জেনারেল সার্কামস্টান্সেস 5 বছর অন্তর লোকসভা স্যার কি হয়? ডিসলভ হয়, নতুন লোকসভা তৈরি হয়। তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টে যেটা লোয়ার হাউস ছিল তার টেনিওর ছিল বেটা 3 ইয়ার্স। তো অ্যানাদার প্রিলিমস এমসিকিউ কোশ্চেন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টে স্যার ফেডারাল লেজিসলেচারের যেটা লোয়ার হাউস ছিল, ফেডারাল অ্যাসেম্বলি ছিল, যেটা আমাদের প্রেজেন্ট ডে হাউস অফ দ্য পিপল লোকসভা, যার প্রেজেন্ট ডে কার্যকাল 5 বছর, তখন ছিল স্যার 3 বছর একদম। এবং আমাদের রাজ্যসভা এখনো স্যার পার্মানেন্ট হাউস, তখনও স্যার পার্মানেন্ট হাউস ছিল। রাজ্যসভাকে বলা হয় বেটা কাউন্সিল অফ স্টেট। রাজ্যসভাকে কি বলা হয়? রাজ্যসভাকে বলা হয় বেটা কাউন্সিল অফ স্টেট। কেমন? একদম কাউন্সিল অফ স্টেট বা ভয়েস অফ স্টেট। কেমন? শোনো, কিন্তু ফেডারাল অ্যাসেম্বলি অফ দ্য লোয়ার হাউস ইন টেনিওর 5 ইয়ার্স আমাদের কত বছর করা হয়েছে বেটা? আমাদের এখন করা হয়েছে বেটা 5 ইয়ার্স। কেমন? একদম বেশ। নেক্সট হচ্ছে প্রভিন্সিয়াল অটোনমি। তো তোমরা দেখবে যে গান্ধীজি তোমরা যদি হিস্ট্রি দেখো তো গান্ধী মোটামুটি 1920 থেকে ডিমান্ড করে আসছে হোয়াট ইজ কল্ড অ্যাজ প্রভিন্সিয়াল অটোনমি। গান্ধী ডিমান্ড করে আসছে হোয়াট ইজ কল্ড অ্যাজ প্রভিন্সিয়াল অটোনমি। বোঝাতে পারলাম না? পারলাম না? তো হোয়াট ইজ প্রভিন্সিয়াল অটোনমি? প্রভিন্সিয়াল অটোনমি আমি ইন ডিটেল পেড ব্যাচে পড়িয়েছি, আবারও বলছি শুনে নাও। এই প্রভিন্সিয়াল অটোনমি 1920 তে দেওয়া হয় না। 1920 তে প্রভিন্সিয়াল অটোনমির জায়গায় ইন্ট্রোডিউস করা হয় বেটা ডায়ারচি বা ডায়ারকি। এই প্রভিন্সিয়াল অটোনমি ইন্ট্রোডিউস করা হয় কোথায়? ইন্ট্রোডিউস করা হয় বেটা 1935 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টে। এবং 1935 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টে তোমরা দেখবে তিনটে লিস্ট তৈরি করা হয়। একটা হলো ফেডারেল লিস্ট, একটা হলো স্যার স্টেট লিস্ট বা প্রভিন্সিয়াল লিস্ট, আর একটা হলো কনকারেন্ট লিস্ট। প্রেজেন্ট ডে তোমরা যদি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া দেখো, প্রেজেন্ট ডে কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার তোমরা যদি সপ্তম তপশিল দেখো, 7 শিডিউল দেখো, তো সপ্তম তপশিলে তোমরা দেখবে তিনটে লিস্ট রয়েছে। একটা হলো কেন্দ্রীয় তালিকা বা ইউনিয়ন লিস্ট, একটা হলো স্টেট লিস্ট, আরেকটা হলো বেটা তোমরা দেখবে সেটা হলো কনকারেন্ট লিস্ট, আরেকটা তোমরা দেখবে সেটা হলো কনকারেন্ট লিস্ট। বোঝাতে পারলাম না? পারলাম না? তো সেই সময়তেও তোমরা দেখছো ফেডারেল লিস্ট ছিল যাতে 59 সাবজেক্ট ম্যাটার ছিল, স্যার প্রভিন্সিয়াল লিস্ট যেখানে 54 সাবজেক্ট ম্যাটার ছিল, এবং কনকারেন্ট লিস্ট যেখানে 36টা সাবজেক্ট ম্যাটার ছিল। এবং অল রেসিডিউরিজ পাওয়ার ওয়ার হ্যান্ডেড ওভার টু দ্য ভাইসরয়। প্রেজেন্ট ডে কি রয়েছে? প্রেজেন্ট ডে অল রেসিডিউরিজ পাওয়ার, প্রেজেন্ট ডে all residuaries power shall be vested of the union parliament, ঠিক কি ঠিক না? একদম প্রেজেন্ট ডে স্যার ইউনিয়ন পার্লামেন্টের হাতে রয়েছে। তার মানে আমরা কি দেখছি? আমরা দেখছি যে স্যার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট থেকে প্রভিন্সিয়াল অটোনমি
গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টে যেটা ইন্ট্রোডিউস করা হয় এবং ডিভিশন অফ পাওয়ার করা হয় বিটুইন সেন্ট্রাল অ্যান্ড স্টেট, এবং যে ফেডারেল লিস্ট, প্রভিন্সিয়াল লিস্ট, কনকারেন্ট লিস্ট এবং রেসিডিউরিস পাওয়ার আমরা দেখেছিলাম 1935 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টে, সেটা আমরা প্রেজেন্ট ডে কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার 7 শিডিউলে দেখি। বোঝাতে পারলাম না। কেন্দ্রীয় তালিকা দেখি, ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট এবং কনকারেন্ট লিস্ট। ইউনিয়ন লিস্টের বিষয়ে কেন্দ্র সরকার ক্ষমতা ভোগ করে, অ্যাট দ্যাট টাইম ভাইসরয় ক্ষমতা ভোগ করত। স্টেট লিস্টে তখন প্রভিন্স গুলো ক্ষমতা ভোগ করত, এখন স্যার স্টেট লিস্টে স্টেট গুলো ক্ষমতা ভোগ করে, এবং স্যার কনকারেন্ট লিস্টে কেন্দ্র এবং রাজ্য উভয় সরকার ক্ষমতা ভোগ করে। কেমন? একদম ক্লিয়ার হয়েছে? হ্যাঁ রুনা, একদম কোয়াসাই ফেডারেল স্টেট, একদম। হ্যাঁ, তো বিষয় হচ্ছে স্যার, হোয়াট ইজ রেসিডিউরিস পাওয়ার? রেসিডিউরিস পাওয়ার কথার অর্থ হলো অবশিষ্ট ক্ষমতা। শোনো, বলছি রেসিডিউরিস পাওয়ার কথার অর্থ হলো অবশিষ্ট ক্ষমতা। কি ক্ষমতা স্যার? বলছি অবশিষ্ট ক্ষমতা, একদম। তো রেসিডিউরিস পাওয়ার মানে যখন স্যার কনস্টিটিউশন অফ ইন্ডিয়া আমরা তাহলে পরীক্ষায় যদি জিজ্ঞেস করে যে রেসিডিউরিস পাওয়ার প্রেজেন্ট ডে বর্তমানে যে রেসিডিউরিস পাওয়ার বা অবশিষ্ট যে ক্ষমতা ইউনিয়ন পার্লামেন্টের হাতে রয়েছে, সেই রেসিডিউরিস পাওয়ার এর উৎস কি, সোর্স কি? তো সোর্স হচ্ছে বেটা 1935 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। মনে থাকবে না? তো রেসিডিউরিস পাওয়ার মানে যখন 1950 কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কার্যকর হচ্ছে, তখন যে সমস্ত সাবজেক্ট ম্যাটার স্যার ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট এবং কনকারেন্ট লিস্ট, তিনটে লিস্টের মধ্যে এন্ট্রি করা নেই, এই সমস্ত সাবজেক্ট ম্যাটার সম্পর্কে যদি ইন ফিউচার ডিল করতে হয়, তো সেই ডিল করার ক্ষমতা কার হাতে রয়েছে বেটা? ইউনিয়ন পার্লামেন্টের হাতে রয়েছে। তোমরা যদি দেখো 7 শিডিউল কনস্টিটিউশন অফ ইন্ডিয়া আর্টিকেল 248, এম আই রাইট এভরিওয়ান? প্রত্যেকে? হ্যাঁ স্যার। তো আর্টিকেল 248 অনুসারে তোমরা দেখবে রেসিডিউরিস পাওয়ার। তো কোথা থেকে অ্যাডপ্ট করা হয়েছে বেটা? অ্যাডপ্ট করা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। Everyone picture getting clear? Today we will going to discuss most important and crucial topic for our upcoming prelims exam to 2023 and 2024, that is important source of the Indian Constitution. এবং ইম্পর্টেন্ট সোর্স অফ দি ইন্ডিয়ান কনস্টিটিউশনের মধ্যে আমরা দেখলাম স্যার 1935 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট থেকে কি নেওয়া হয়েছে। কুইক রিক্যাপ এভরিওয়ান। 1935 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট থেকে কি নেওয়া হয়েছে বেটা? 1935 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট থেকে নেওয়া হয়েছে বেটা ফেডারেল লেজিসলেচার। কেমন? একদম। নাম্বার 2 কি? নাম্বার 2 হচ্ছে স্যার প্রভিন্সিয়াল অটোনমি। নাম্বার 3 কি বেটা? স্টেট লিস্ট, ইউনিয়ন লিস্ট, কনকারেন্ট লিস্ট। নাম্বার 4 কি বেটা? রেসিডিউরিস পাওয়ার। আই হোপ পিকচার গেটিং ক্লিয়ার। প্রত্যেকের এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে। 1935 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট আমি পেড ব্যাচের স্টুডেন্টদের ইন ডিটেইল পড়িয়েছি, মাল্টিপল ডাইমেনশন নিয়ে আলোচনা করেছি 1935 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টে। কেমন? একদম পিকচার ক্লিয়ার? আরে বাবা ক্লাসে আসো না নেই? হ্যাঁ, তো 1935 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট থেকে আমরা কি পেলাম স্যার? আমরা পেলাম ফেডারেল লেজিসলেচার, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, লোকসভা, রাজ্যসভা। পরীক্ষায় জিজ্ঞেস করবে কেমন? তখন স্যার ছিল 3 বছর, এখন স্যার 5 বছর। কাউন্সিল অফ দ্য স্টেট এট দ্যাট টাইম পার্মানেন্ট হাউস ছিল, এখনো পার্মানেন্ট হাউস। এবং স্যার প্রভিন্সিয়াল অটোনমি এবং অল রেসিডিউরিস পাওয়ার shall be vested on the hand of ইউনিয়ন পার্লামেন্ট। একদম স্যার ক্লিয়ার বেটা? ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? ক্লাসে আসো না নেই? ক্লাসে আছো। এইবার স্যার ইম্পর্টেন্ট ক্লাস শুরু হবে। প্রত্যেকটা এমসিকিউ শোনো, টপিক যেটা আমরা পড়বো wbcs এর জন্য, আমার একটা সিঙ্গেল পয়েন্ট এজেন্ডা। আমরা যে টপিকটা পড়বো, আমার পেড ব্যাচের স্টুডেন্টদেরও আমি বলি যে স্যার যে টপিকটা পড়বো সেটা স্যার কমপ্লিট পড়বো।
যে টপিকটা পড়বো সেটা স্যার কি পড়বো, সেটা স্যার কমপ্লিট পড়বো। বোঝাতে পারলাম না? যে টপিকটা পড়বো সেটা স্যার কমপ্লিট পড়বো, কেমন একদম। তো আজকে আমরা পড়বো স্যার সোর্স অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, এবং একটা কোশ্চেন যেন সোর্স অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে আমাদের মিস না যায়, আর পরে যেন রিভিশন দেওয়ার জন্য পড়তে হয়, যেন বোঝার জন্য পড়তে না হয়, কেমন একদম। কেমন একদম, বোঝাতে পেরেছি প্রত্যেককে? এভরিওয়ান ক্লিয়ার? প্রত্যেকের ক্লিয়ার? ক্লাসে আসো না নেই? ক্লাসে আসো না নেই? থাকলে রেসপন্স করো এভরিওয়ান, প্রত্যেকে। দেখো এইবার দেখো, তো আমি একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট করে দিই, আবারও বলি, ভেরি ইকোনমিক্যাল প্রাইসে আমরা এবার আজকে পড়বো স্যার মেজর সোর্স অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। বাট বিফোর উই স্টার্ট দ্য লেকচার, আমি তোমাদের একটা কথা বলে নিই এভরিওয়ান, প্রত্যেকে নতুন স্টুডেন্ট যারা রয়েছে, মান্থলি স্যার পার মান্থ 300 একদম স্যার, ডেলি 10 রুপিস, ডেলি 10 রুপিস, ভেরি ইকোনমিক্যাল প্রাইসে wbcs প্রিপারেশন নিজের হোম এনভায়রনমেন্টে বসে করতে পারবে, কেমন একদম। পেড ব্যাচে জয়েন করার জন্য যদি ইন্টারেস্টেড থাকো হোয়াটসঅ্যাপ করবে, সিভিল সার্ভিস 24/7 এর যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 9775249137, কেমন একদম, 9775249137 হোয়াটসঅ্যাপ করবে। হোয়াটসঅ্যাপ করে ডেমো ক্লাস করতে পারবে। ডেমো ক্লাসের পর তোমার যদি মনে হয় যে আমার দেওয়া গাইডেন্স তোমার প্রিপারেশনের ক্ষেত্রে কোনো কাজে দেবে, সেক্ষেত্রে তুমি জয়েন করে নেবে টার্গেট wbcs 2023 or 2024 পেড ব্যাচ, কেমন একদম। জীবন তোমার, সিদ্ধান্ত তোমার। লেটস ট্রাই টু আন্ডারস্ট্যান্ড টুডেস টপিক এভরিওয়ান, প্রত্যেকে। আমরা এবার কি বুঝবো স্যার? আমরা এবার বুঝবো স্যার মেজর সোর্স অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো মেজর সোর্স অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনের মধ্যে স্যার আমরা কি কি দেখবো মেজর সোর্স অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনের মধ্যে? একদম রুনা ক্লিয়ার? একদম শোনো, তো মেজর সোর্স অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনের মধ্যে আমরা প্রথমেই দেখবো স্যার কোন কোন প্রভিশনস কোথা থেকে নেওয়া হয়েছে, কেমন একদম। তো আমরা যদি দেখি ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা স্যার একদম, ইউএসএ স্যার একদম স্যার। তো ইউএসএ থেকে কোন কোন ফিচার্স অ্যাডপ্ট করা হয়েছে, কি কি জিনিস? নাম্বার 1 তোমরা দেখবে প্রিয়াম্বেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, কেমন একদম। তো ভারতীয় সংবিধানের প্রথমে যেটা দেখবে প্রিয়াম্বেল, উইথ দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং solemnly resolved to constitute India into a sovereign secular socialist democratic republic and secure to all citizens justice, social, economical, political, secure to all citizens justice, social, economical, political, liberty of thought expression, belief, faith and worship, sir, equality, status of opportunity and promote among them all, fraternity assuring dignity, unity, integrity of the nations, fraternity assuring individual unity, integrity of the nations in our constituent assembly on the day of 26 November 1949, it is hereby enact and give ourselves to this constitution. এই যে প্রিয়াম্বেল তোমরা দেখবে বেটা, এই প্রিয়াম্বেল অ্যাডপ্ট করা হয়েছে ইউএসএ থেকে, কেমন একদম। নেক্সট হচ্ছে বেটা ফান্ডামেন্টাল রাইটস। ফান্ডামেন্টাল রাইটস কোথা থেকে অ্যাডপ্ট করা হয়েছে? ফান্ডামেন্টাল রাইটস যেটা তোমরা দেখবে পার্ট 3 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। ফান্ডামেন্টাল রাইটস আর দোজ রাইটস হুইচ আর গ্যারান্টেড রাইটস, which are basic rights, which are basic in human nature, and those rights are guaranteed by the Constitution of India, enforceable by the judiciary against the state, and Constitution of India fundamental law of the land. That's why part 3 of the Indian Constitution কে স্যার ফান্ডামেন্টাল রাইটস বলা হয়, কেমন একদম। তো ফান্ডামেন্টাল রাইটস তোমরা দেখতে পাবে বেটা আর্টিকেল 12 টু আর্টিকেল 35 প্রেজেন্ট ডে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, দ্যাট ইজ অ্যাডপ্ট ইউএসএ কনস্টিটিউশন, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, কেমন একদম। ভালো জিনিস অ্যাডপ্ট করাই যেতে পারে, কেমন। এবং আরেকটা কথা বলে দিই, শুধুমাত্র ইন্ডিয়া নয়, শুধুমাত্র নট অনলি ইন্ডিয়া, অল ওভার দ্য ওয়ার্ল্ড তোমরা যে সমস্ত স্টেটে তোমরা এফআরস দেখবে, ফান্ডামেন্টাল রাইটস দেখবে, দে আর অল অ্যাডপ্ট ফ্রম দ্য ইউএসএ। বোঝাতে পারলাম না? তো ইউএসএ ওয়ান অফ দ্য ওয়ান কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড যারা প্রথমে স্যার ফান্ডামেন্টাল রাইটস ইনসার্ট করে তাদের কনস্টিটিউশন অফ ইন্ডিয়ায়। কিন্তু ইউএসএ ফান্ডামেন্টাল রাইটস অরিজিনাল কনস্টিটিউশনে ছিল না, অ্যামেন্ডমেন্টের পর অ্যাড করা হয়। কিন্তু আমাদের যারা ফাউন্ডিং ফাদার্স ছিলেন, বাবা সাহেব আম্বেদকর, পণ্ডিত জওহরলাল নেহরু, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, সো অ্যান্ড সো ফর, তারা প্রত্যেকে অরিজিনাল কনস্টিটিউশনে কোনো অ্যামেন্ডমেন্টের অপেক্ষা করেননি, অরিজিনাল কনস্টিটিউশনে ফান্ডামেন্টাল রাইটস আমাদের দিয়ে গেছেন, দ্যাট ইজ বিটুইন আর্টিকেল 12 এন্ড আর্টিকেল 32। এভরিওয়ান প্রত্যেকে ক্লিয়ার?
নেক্সট হচ্ছে বেটা ফেডারেল স্ট্রাকচার অফ দ্য গভর্নমেন্ট, ফেডারেল স্ট্রাকচার অফ দ্য গভর্নমেন্ট। একদম তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে ভারতবর্ষে স্যার, ভারতবর্ষ স্যার ফেডারেল স্টেট না বেটা, ভারতবর্ষ ফেডারেল স্টেট নয়, কিন্তু ভারতবর্ষের ফাউন্ডিং ফাদার্সরা মোটামুটি একটা ব্যাপারে এনশিওর ছিলেন, মানে এটা এনশিওর করতে চেয়েছিলেন যে কনস্টিটিউশনের প্রত্যেকটা স্তরে যেন ফেডারালিজমের স্পিরিটকে এনশিওর করা যায়। কেমন? তো যে কারণে তোমরা দেখবে ভারতবর্ষ স্যার কোয়াসাই ফেডারাল স্টেট, ইউনিটারি টিল্ড, কারণ ভারতবর্ষ দেখবে যে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার হাতে ইমার্জেন্সি প্রভিশনস রয়েছে। যখন ইন্ডিয়ার ওপর কোনো থ্রেট অ্যারাইজ হয় তখন বারবার বলা হচ্ছে ইট শ্যাল বি দ্য ডিউটি অফ ইউনিয়ন টু প্রোটেক্ট ইন্ডিয়া, রাজ্যগুলোকে দায়িত্ব দেওয়া হয় ইন্ডিয়াকে প্রোটেক্ট করার জন্য। কেমন? ডিউটি দেওয়া হয়েছে স্যার ইউনিয়নকে। তো বিষয় হচ্ছে আমরা যদি দেখি ফেডারেল স্ট্রাকচার অফ গভর্নমেন্ট সেটা কিন্তু স্যার ইউএসএ থেকে অ্যাডপ্ট করা হয়েছে। তো ভারতবর্ষে স্যার ফেডারেল স্ট্রাকচার রয়েছে, আপনি কিভাবে বলছেন? আরে বাবা তোমরা 7 শিডিউল দেখো না, 7 শিডিউলে তোমরা দেখতে পাবে বেটা ইউনিয়ন লিস্ট, একদম তোমরা দেখতে পাবে বেটা স্টেট লিস্ট, একদম তোমরা দেখতে পাবে বেটা কনকারেন্ট লিস্ট, একদম। তো বিষয় হচ্ছে ইউনিয়ন লিস্টে, স্টেট লিস্ট এবং কনকারেন্ট লিস্ট, তিনটে লিস্টের মাধ্যমে তোমরা দেখতে পাবে স্যার ক্ষমতার ডিস্ট্রিবিউশন করা হয়েছে বিটুইন দ্য সেন্টার অ্যান্ড স্টেট। তো এটা স্যার ফেডারালিজমের যে ক্যারেক্টার, যেমন ফেডারাল স্টেটে হয় ডিভিশন অফ পাওয়ার থাকে বিটুইন দ্য সেন্টার অ্যান্ড স্টেট, তো ভারতবর্ষে এরকম ডিভিশন অফ পাওয়ার করা হয়েছে বিটুইন সেন্টার অফ স্টেট। কিন্তু তোমরা যদি ইউএস এর ক্ষেত্রে দেখো, ইউএস এর ক্ষেত্রে দেখবে স্টেট গুলোর আলাদা ল রয়েছে, বুঝতে পারলাম? স্টেটের আলাদা ল রয়েছে, স্টেটের স্যার আলাদা ল রয়েছে। কিসের ক্ষেত্রে? ইউএস এর ক্ষেত্রে। আবার স্যার ফেডারাল ল আলাদা রয়েছে। ইউএসএ তে স্যার, ইউএসএ তে তোমরা দেখবে স্যার ফেডারাল ল আলাদা রয়েছে, কিন্তু গোটা ইন্ডিয়ায়, সমগ্র ইন্ডিয়ায় স্যার একটাই ল কাজ করে, একটাই ল কাজ করে, সেটা হলো স্যার কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। বোঝাতে পারলাম না? পারলাম না? দ্যাটস ওয়াই ইন্ডিয়া স্যার পুরোপুরি ফেডারাল স্টেট নয়, ইন্ডিয়া স্যার কোয়াসাই ফেডারাল উইথ ইউনিটারি টিল্ড, কিন্তু ইন্ডিয়ার যে ফেডারাল স্ট্রাকচার অফ গভর্নমেন্ট দ্যাট ইজ অ্যাডপ্ট ফ্রম ইউএসএ কনস্টিটিউশন। আই হোপ পিকচার 1000% ক্লিয়ার। নেক্সট হচ্ছে বেটা ইলেকটোরাল কলেজ। ইলেকটোরাল কলেজ আমি ইন ডিটেল পড়িয়েছি তোমাদের প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া পড়াতে গিয়ে, মনে করে দেখো, বল হ্যাঁ স্যার পড়িয়েছেন। তো প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার যে স্যার ইলেকটোরাল কলেজ, কিভাবে ইলেকটোরাল কলেজের ফরমেশন হয়, কিভাবে এমপি এমএলএস দের ভোটের স্যার ভ্যালু বের করা হয়, ইন ডিটেল ডিসকাশন করেছি পেড ব্যাচে। দো স্টুডেন্ট আমি এখনো রিকোয়েস্ট করছি জয়েন করে নাও পেড ব্যাচ এবং নিজের সিভিল সার্ভিসের প্রিপারেশনকে স্ট্রাকচার হইতে করো। কেমন? একদিন স্যার এই বই থেকে একটু আর একদিন ওই বই থেকে একটু ওইভাবে পড়ে বেটা হবে না। কেমন? একদম বুঝতে পারলাম? দেখো তো স্যার ইলেকটোরাল কলেজ দ্যাট ইজ অ্যাডপ্ট ফর ইউএসএ কনস্টিটিউশন। তারপর স্যার ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি, ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি and separation of powers among the 3 branches of the government। ওপরের তিনটে পয়েন্ট বোঝা গেছে? যদি ওপরের তিনটে পয়েন্ট বোঝা গিয়ে থাকে তাহলে আমি একটু ইরেজ করছি এবং আমরা যে পয়েন্টটা নিয়ে এখন ডিসকাশন করব সেটা হলো স্যার ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি। তো তোমাকে যদি কেউ ইন্ডিয়ার জুডিশিয়ারিকে ডেসক্রাইব করতে বলে তো তুমি বলবে যে ইন্ডিয়ার জুডিশিয়ারি স্যার ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি, ইন্ডিয়ার জুডিশিয়ারি স্যার ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি। কেমন? একদম। কিন্তু ইউএস এর ক্ষেত্রে স্যার আলাদা, কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রে আমি প্রথমেই বলেছি কোয়াসাই ফেডারাল স্টেট। ইন্ডিয়াতে আমার লোয়ার কোর্ট যে ল পড়ে, আমার হাই কোর্ট সেই ল পড়ে, আমার সুপ্রিম কোর্টও সেই ল পড়ে। বোঝাতে পারলাম না? পারলাম না? ল স্যার একই থাকে, ইন্টারপ্রিটেশন পাল্টে যায়। কেমন? একদম। তো বিষয় হচ্ছে আমরা যদি দেখি গভর্নমেন্টের স্যার তিনটে অর্গান রয়েছে। কি বললাম বেটা? বলছি গভর্নমেন্টের তিনটে অর্গান রয়েছে। গভর্নমেন্টের তিনটে অর্গান কি কি? গভর্নমেন্টের তিনটে ব্রাঞ্চেস কি কি? কমেন্ট সেকশনে লিখতে থাকো। বলছি গভর্নমেন্টের তিনটে অর্গান রয়েছে, একটা হলো এক্সিকিউটিভ ডিপার্টমেন্ট বা শাসন বিভাগ, যেটা তোমরা সামনের বছর এক্সাম ক্র্যাক করে হবে আর্টিকেল 12। বোঝাতে পারলাম? একদম। দো স্টুডেন্ট এখনো আর্টিকেল 12 এর মানে বুঝছো না, তাদের জন্য বলছি প্রিপারেশন শুরু হয়নি। কেমন? একদম। তো কনস্টিটিউশন অফ ইন্ডিয়া পার্ট 3 আর্টিকেল 12 খুলে ফেলো, তোমরা সামনের বছর আর্টিকেল 12 হবে। সে মিসলেনিয়াস ক্র্যাক করো, wbcs ক্র্যাক করো, তোমরা স্যার স্টেট হবে। কেমন? একদম। তো স্যার একটা হলো এক্সিকিউটিভ শাসন বিভাগ, একটা হলো স্যার লেজিসলেটিভ মানে স্যার বেটা আইন বিভাগ। কেমন? একটা হলো লেজিসলেটিভ মানে হলো বেটা আইন বিভাগ। মনে থাকবে না? থাকবে না? একটা স্যার আইন বিভাগ, একটা স্যার শাসন বিভাগ। বেশ। আরেকটা কি স্যার? আরেকটা হলো বেটা জুডিশিয়ারি। আরেকটা কি? আরেকটা হলো বেটা জুডিশিয়ারি মানে হলো বিচার বিভাগ। তো তোমরা যদি দেখো যে ভারতবর্ষে সরকারের যে তিনটে অর্গান রয়েছে
একটা স্যার এক্সিকিউটিভ ডিপার্টমেন্ট মানে স্যার শাসন বিভাগ, একটা স্যার লেজিসলেটিভ ডিপার্টমেন্ট মানে স্যার আইন বিভাগ, আর একটা স্যার জুডিশিয়ারি মানে হলো স্যার বিচার বিভাগ। এই লেজিসলেটিভের কাজ হলো বেটা ল তৈরি করা। লেজিসলেটিভের কাজ কি জানো তো? লেজিসলেটিভের কাজ হলো বেটা ল তৈরি করা, আইন তৈরি করা। এক্সিকিউটিভের কাজ কি? এক্সিকিউটিভের কাজ হচ্ছে লেজিসলেটিভের তৈরি করা লকে স্যার ইমপ্লিমেন্ট করা। লেজিসলেটিভের কাজ হচ্ছে স্যার, এই এক্সিকিউটিভের কাজ হচ্ছে লেজিসলেটিভের তৈরি করা লকে ইমপ্লিমেন্ট করা। আর জুডিশিয়ারির কাজ কি? জুডিশিয়ারির কাজ হচ্ছে লেজিসলেটিভের তৈরি করা লকে ব্যাখ্যা করা এবং স্যার অ্যাকর্ডিং টু ল কি করা বেটা? বিচার করা। বোঝাতে পারলাম না? একদম। তো ভারতবর্ষে তোমরা দেখবে সেপারেশন অফ পাওয়ার রয়েছে, সেপারেশন অফ পাওয়ার রয়েছে বিটুইন এক্সিকিউটিভ, লেজিসলেটিভ এন্ড জুডিশিয়ারি। সেপারেশন অফ পাওয়ার বা ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতি, তোমরা যদি অপশনাল পলিটি পড়ো আমার কাছে পড়বে, তো বিষয় হলো স্যার ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতি, ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতি বা সেপারেশন অফ পাওয়ার, সেপারেশন অফ পাওয়ার। তো সেপারেশন অফ পাওয়ার তোমরা দেখবে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কার? ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি হলো ফরাসি পলিটিক্যাল থিঙ্কার মন্টেস্কুর। বোঝাতে পারলাম না? ফরাসি পলিটিক্যাল থিঙ্কার মন্টেস্কুর দেখবে তোমরা সেপারেশন অফ পাওয়ার। তো সেপারেশন অফ পাওয়ার মানে এক্সিকিউটিভের কাজ করবে, মানে শুধু লকে ইমপ্লিমেন্ট করবে। লেজিসলেটিভ শুধুমাত্র ল তৈরি করবে, জুডিশিয়ারি সেই ল অনুসারে বিচার করবে এবং শাসন করবে, লয়ের ব্যাখ্যা করবে। বোঝাতে পারলাম না? এক্সিকিউটিভ লেজিসলেটিভের কাজে হস্তক্ষেপ করবে না, লেজিসলেটিভ এক্সিকিউটিভের কাজে হস্তক্ষেপ করবে না, জুডিশিয়ারি লেজিসলেটিভের কাজে হস্তক্ষেপ করবে না, লেজিসলেটিভ জুডিশিয়ারির কাজে হস্তক্ষেপ করবে না। তো এই যে সেপারেশন অফ পাওয়ার, সেপারেশন অফ পাওয়ারকে কমপ্লিট ফলো করা হয়েছে কোথায় জানো? সেপারেশন অফ পাওয়ারকে কমপ্লিট ফলো করা হয়েছে ইউএসএ তে, কিন্তু ভারতবর্ষে সেপারেশন অফ পাওয়ার নেই। ঠিক করে দেখতে গেলে তোমরা দেখবে ভারতবর্ষে রয়েছে সেপারেশন অফ ফাংশন। পেট ব্যাচের বিষয় ডিটেল আলোচনা করব, কিন্তু বুঝে নাও এই যে আপাতত জেনারেল সার্কামস্টান্সেস, ন্যাচারাল সিচুয়েশনে এক্সিকিউটিভ অলওয়েজ লকে ইমপ্লিমেন্ট করবে, লেজিসলেটিভ ল তৈরি করবে এবং জুডিশিয়ারি অ্যাকর্ডিং টু ল বিচার কার্য পরিচালনা করবে এবং স্যার লকে ইন্টারপ্রেট করবে। ইন জেনারেল সিচুয়েশন গভর্নমেন্টের তিনটে অর্গান তিনটে কাজে স্যার হস্তক্ষেপ করবে না। এটা অ্যাডপ্ট করা হয়েছে স্যার ইউনাইটেড স্টেট অফ আমেরিকা থেকে। অ্যানাদার প্রিলিমস এমসিকিউ কোশ্চেন। বোঝাতে পারলাম না? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে না ভাই এভরিওয়ান? পরীক্ষায় যদি জিজ্ঞেস করে, একদম একদম পরীক্ষায় যদি জিজ্ঞেস করে এনি কাইন্ড অফ ডাউট কোয়েরি এভরিওয়ান, প্রত্যেকে এনি কাইন্ড অফ ডাউট কোয়েরি এভরিওয়ান। তো পরীক্ষায় যদি জিজ্ঞেস করে যে সেপারেশন অফ পাওয়ার or separation of function that is adopt from which constitution, তো আমরা স্যার লিখব that is adopt from our Indian constitution, that is adopt from USA to our Indian constitution। কেমন? তো USA থেকে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে স্যার অ্যাডাপ্ট করা হয়েছে। কনসেপ্ট ক্লিয়ার না? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে না হয়নি এভরিওয়ান? যদি কনসেপ্ট ক্লিয়ার হয়ে থাকে বলো ইয়েস। স্যার জুডিশিয়াল রিভিউ মানে বেটা, জুডিশিয়াল রিভিউ মানে হলো বিচার বিভাগীয় সমীক্ষা। জুডিশিয়াল রিভিউ সেপারেট টপিক, আমি বিচার বিভাগীয় সমীক্ষা জুডিশিয়াল রিভিউ ইন ডিটেল পেট ব্যাচের স্টুডেন্টদের পড়িয়েছি, মনে করে দেখো। এভিউলেশন অফ দ্য জুডিশিয়াল রিভিউ 1813 মনে করে দেখো। মালবাড়ি ভার্সেস ম্যাডিসন মামলা ইউএস এর, জাস্টিস মার্শালের রায়। তারপর আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে জুডিশিয়াল রিভিউ অ্যাডপ্ট করা হয়। কোথা থেকে? জুডিশিয়াল রিভিউ অ্যাডপ্ট করা হয়। দ্য ডক্ট্রাইন অফ জুডিশিয়াল রিভিউ ফার্স্ট টাইম ইউএসএ সুপ্রিম কোর্ট দেয়। ইউএসএ সুপ্রিম কোর্টে একটা মামলা আসে, সেটা হলো ম্যাডিসন ভার্সেস মালবাড়ি মামলা, এবং সেই মামলায় জাস্টিস মার্শাল বলে যে ইফ এক্সিকিউটিভ অ্যান্ড লেজিসলেটিভ does not perform their constitutional mandate,
তারা যদি তাদের কনস্টিটিউশনাল ম্যান্ডেটকে ফলো না করে, সো ইট ইজ নেসেসারি টু জুডিশিয়ারি, এটা জুডিশিয়ারির পক্ষে অত্যাবশ্যক হবে কি করা, ইন্টারফেয়ার করা দ্য ফাংশনস অফ এক্সিকিউটিভ অ্যান্ড লেজিসলেটিভ ডিপার্টমেন্ট। তো দ্য ডক্ট্রাইন দ্যাট ইজ ইভলভ ফ্রম ইউনাইটেড স্টেট অফ আমেরিকা ইন 1813, জাস্টিস মার্শাল রায়, অনারেবল সুপ্রিম কোর্ট, মার্কিন সুপ্রিম কোর্টের, তারপর এই জুডিশিয়াল রিভিউ যখন ইন্ডিয়ান কনস্টিটিউশন লেখার কাজ শুরু হয় 1946 এ, তখন স্যার ইউএসএ থেকে এই যে ডক্ট্রাইন অফ জুডিশিয়াল রিভিউ সেটা স্যার কি করা হয়, সেটা স্যার অ্যাডপ্ট করা হয় কনস্টিটিউশন অফ ইন্ডিয়ায়। কেমন একদম? তো কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার জুডিশিয়াল রিভিউ স্যার কোথায় দেখতে পাবে? দেখতে পাবে স্যার আর্টিকেল 21। আর্টিকেল 21 এ বলা হচ্ছে নো পারসন শ্যাল বি deprived with a life and personal liberty except according procedure established by law। তো ভারতবর্ষের জুডিশিয়াল রিভিউর ক্ষেত্রে অনারেবল জুডিশিয়ারি ফলো করে প্রসিজিয়ার এস্টাবলিশড বাই ল। 1980 মিনার্ভা মিলস মামলার পর থেকে প্রসিজিয়ার এস্টাবলিশড বাই ল অ্যান্ড ডিউ প্রসেস অফ ল দুটোই ফলো করে। তো হোয়াট ইজ প্রসিজিয়ার এস্টাবলিশড বাই ল, হোয়াট ইজ ডিউ প্রসেস অফ ল, আমার পেড ব্যাচের স্টুডেন্টদের ক্লিয়ার রয়েছে। আমি আবারও বলছি, ভেরি ইকোনমিক্যাল প্রাইস, মান্থলি মোবাইল রিচার্জে নিজের হোম এনভায়রনমেন্টে বসে জয়েন করে নাও টার্গেট wbcs 2024 ব্যাচ। যদি অ্যাকচুয়াল বুঝতে হয় দ্য ডক্ট্রাইন অফ জুডিশিয়াল রিভিউ, দ্য প্রসিজিয়ার এস্টাবলিশড বাই ল, দ্য ডিউ প্রসেস অফ ল, বেটা এগুলো মেমোরাইজ করার জিনিস না। বোঝাতে পারলাম না? পারলাম না? একদম প্রত্যেকের ক্লিয়ার হয়েছে এই পর্যন্ত? এভরিওয়ান প্রত্যেকের এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? একদম এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে প্রত্যেকের 100%? বল হ্যাঁ স্যার 100% ক্লিয়ার, একদম ক্লিয়ার। ওকে, তারপরে তোমরা যদি দেখো প্রেসিডেন্ট অ্যাজ দ্য সুপ্রিম কমান্ডার অফ দ্য আর্মড ফোর্স। তো ভারতবর্ষের যে তিনটে স্যার সেনাবাহিনী রয়েছে স্যার, একটা হলো স্থলসেনা, একটা হলো স্যার নৌবাহিনী জলসেনা, একটা স্যার বিমান বাহিনী এয়ারফোর্স। তো তিনটে বাহিনীর সর্বাধিনায়ক কে বেটা? তিনটে বাহিনীর সর্বাধিনায়ক হলো প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তিনটে বাহিনীর সর্বাধিনায়ক কে? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। কেন? কারণ স্যার তোমরা যদি আর্মড ফোর্সের যদি তোমরা ওথ দেখো, শপথ গ্রহণ দেখো, তো আর্মড ফোর্সের সদস্যরা শপথ নেয় কার নামে? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার নামে। বোঝাতে পারলাম না? পারলাম না? একদম। তো বিষয় হচ্ছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া সুপ্রিম কমান্ডার অফ দ্য 3 আর্মড ফোর্স ইন ইন্ডিয়া, এবং দ্যাট ইজ অ্যাডপ্ট ফ্রম দ্য ইউএসএ কনস্টিটিউশন। মনে থাকবে না? থাকবে না? অ্যানাদার প্রিলিমস এমসিকিউ কোশ্চেন, ইকুয়াল প্রোটেকশন অফ ল, ইকুয়াল প্রোটেকশন অফ ল তোমরা দেখতে পাবে কোথায়? ইকুয়াল প্রোটেকশন অফ ল তোমরা দেখতে পাবে কোথায়? ইকুয়াল প্রোটেকশন অফ ল তোমরা দেখতে পাবে, ইকুয়াল প্রোটেকশন অফ ল তোমরা দেখতে পাবে কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার, কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার আর্টিকেল 14। আর্টিকেল 14 এ কি রয়েছে দেখেছো? আর্টিকেল 14 কনস্টিটিউশন অফ ইন্ডিয়া তোমরা যদি দেখো, আর্টিকেল 14 তোমরা যদি দেখো কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার আর্টিকেল 14 যদি দেখো, কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার যদি আর্টিকেল 14 দেখো, তো কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার আর্টিকেল 14 এ দুটো তোমরা কম্পোনেন্ট দেখতে পাবে। একটা কম্পোনেন্ট দেখতে পাবে, একটা কম্পোনেন্ট দেখতে পাবে, সেটা হলো ইকুয়ালিটি বিফোর ল। আর্টিকেল 14 কনস্টিটিউশন অফ ইন্ডিয়া পার্ট 3 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, আর্টিকেল 14 পার্ট 3 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ফান্ডামেন্টাল রাইটস, এখানে দুটো কম্পোনেন্ট দেখতে পাবে। একটা দেখতে পাবে ইকুয়ালিটি বিফোর ল, দ্যাট ইজ ব্রিটিশ ল কনসেপ্ট, দ্যাট ইজ ব্রিটিশ ল কনসেপ্ট, হ্যাঁ, রুল অফ ল ডাইসির। আর একটা দেখতে পাবে ইকুয়াল প্রোটেকশন অফ ল। তো ইকুয়াল প্রোটেকশন অফ ল, ইকুয়াল প্রোটেকশন অফ ল অ্যাডপ্ট কোথা থেকে করা হয়েছে? ইকুয়াল প্রোটেকশন অফ ল অ্যাডপ্ট করা হয়েছে স্যার ইউএসএ কনস্টিটিউশন থেকে। অ্যানাদার প্রিলিমস এমসিকিউ কোশ্চেন, বলো পরীক্ষায় ভুল হবে। অ্যানাদার প্রিলিমস এমসিকিউ কোশ্চেন এভরিওয়ান প্রত্যেকে, ইকুয়াল প্রোটেকশন অফ ল। এখন পেড ব্যাচের স্টুডেন্টদের ইকুয়াল প্রোটেকশন অফ ল আমি ইন ডিটেইল পড়িয়েছি, নন পেড ব্যাচের স্টুডেন্টদের বলছি আমি ইকুয়াল প্রোটেকশন অফ ল ইন ডিটেইল পড়িয়ে রেখেছি, ইউটিউবে একবার দেখে নেবে। কেমন? যদি ইকুয়াল প্রোটেকশন অফ ল ক্লিয়ার না থাকে, আফটার ফিনিশ দিস ক্লাস মেক শিওর মাই প্রিভিয়াস ক্লাস, ওয়াচ মাই প্রিভিয়াস ক্লাস। কেমন? একদম। তো এভরিওয়ান প্রত্যেকে ক্লিয়ার? মেজর সোর্সেস অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, মাই ডিয়ার ফিউচার অফিসার্স, মেজর সোর্সেস অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন।
তো মেজর সোর্সেস অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনের মধ্যে আমরা কি কি দেখলাম? মেজর সোর্সেস অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনের মধ্যে আমরা দেখলাম 1935 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে ফেডারালিজম, ফেডারাল লেজিসলেচার এবং প্রভিন্সিয়াল অটোনমি, ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার বিটুইন সেন্ট্রাল এন্ড স্টেট, এবং ইউনাইটেড স্টেট অফ আমেরিকা থেকে প্রিয়াম্বেল, ফান্ডামেন্টাল রাইটস, ফেডারাল স্ট্রাকচার অফ দ্য গভর্নমেন্ট, ইলেকটোরাল কলেজ, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার, ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি, সেপারেশন অফ পাওয়ার, জুডিশিয়াল রিভিউ, বিচার বিভাগীয় সমীক্ষা, প্রসিজিয়ার এস্টাবলিশড বাই ল আমাদের অ্যাডপ্ট করা হয়েছে। ইউএসএ তে ডিউ প্রসেস অফ ল রয়েছে, কিন্তু দ্য ডক্ট্রাইন অফ জুডিশিয়াল রিভিউ স্যার কোথা থেকে অ্যাডপ্ট করা হয়েছে? ইউএসএ থেকে। এবং স্যার সুপ্রিম কমান্ডার কে আর্মড ফোর্সের প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, দ্যাট ইজ অ্যাডপ্ট ফ্রম ইউএসএ, অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল, দ্যাট ইজ মেনশন পার্ট 3 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন আর্টিকেল 14। এভরিওয়ান প্রত্যেকের ক্লিয়ার হয়েছে না হয়নি? তো স্যার ইউএসএ থেকে এতগুলো জিনিস অ্যাডপ্ট করা হয়েছে, পরীক্ষা এখান থেকে যদি এমসিকিউ জিজ্ঞেস করে ইকুয়াল প্রোটেকশন অফ ল কোথা থেকে অ্যাডপ্ট করা হয়েছে, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া যে আর্মড বাহিনীর সর্বাধিনায়ক সেটা কোথা থেকে নেওয়া হয়েছে, ডক্ট্রাইন অফ জুডিশিয়াল রিভিউ কোথা থেকে অ্যাডপ্ট করা হয়েছে, স্যার ইলেকটোরাল কলেজ কোথা থেকে অ্যাডপ্ট করা হয়েছে, ফেডারাল স্ট্রাকচার অফ গভর্নমেন্ট কোথা থেকে অ্যাডপ্ট করা হয়েছে, প্রিয়াম্বেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, ফান্ডামেন্টাল রাইটস, all adopt from US, United States of America. Picture getting clear or not, everyone? প্রত্যেকে পিকচার গেটিং ক্লিয়ার অর নট? এভরিওয়ান ক্লিয়ার হয়েছে একদম? আরে আসো না, নেই ক্লাসে? বল নেই স্যার, নেই। ক্লিয়ার হয়েছে না হয়নি একদম? Lok Sabha is not permanent house because Lok Sabha স্যার ডাইরেক্ট ইলেক্টেড পিপল দ্বারা তৈরি হয়। ভারতবর্ষে স্যার ডেমোক্রেসি রয়েছে। ভারতবর্ষে কি রয়েছে বেটা রুনা? হোয়াই লোকসভা নট পার্মানেন্ট হাউস? আমি পরের স্লাইডে যাওয়ার আগে আনসারটা দিয়ে দিই রুনার। হ্যাঁ প্রশান্ত ক্লিয়ার, রুনা ক্লিয়ার, একটু আনসারটা দিয়ে দিই। আর তোমরা ক্লাসগুলো একটু তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে একটু শেয়ার করে দাও, কেমন? একদম দেখো এভরিওয়ান প্রত্যেকে এত চিৎকার করে যখন পড়াচ্ছি, আমার পেড ব্যাচের স্টুডেন্টদের বলছি না, নন পেড ব্যাচের স্টুডেন্টদের বলছি, একটু শেয়ার করে দেবে। পেড ব্যাচের স্টুডেন্টরাও পারলে দেবে, দেখো এভরিওয়ান প্রত্যেকে। আচ্ছা, হোয়াই লোকসভা নট পার্মানেন্ট হাউস? রুনা আমাকে জিজ্ঞেস করলে। শোনো, আমাদের ভারতবর্ষে কি রয়েছে বেটা? ভারতবর্ষে রয়েছে আমাদের ডেমোক্রেসি, কেমন? একদম ভারতবর্ষে আমাদের যেটা রয়েছে হোয়াট ইজ কল্ড অ্যাজ ডেমোক্রেসি। তো আমরা যদি ডেমোক্রেসি দেখি, ডেমোক্রেসির মূল বক্তব্য হচ্ছে ডেমোক্রেসিতে স্যার পিপল স্যার ক্ষমতায় আসবে। পিপল কে স্যার? পিপল। তো ভারতবর্ষে প্রিয়াম্বেল দেখবে উই দ্য পিপল অফ ইন্ডিয়া, প্রথমেই বলছে সোর্স অফ দ্য পিপল কে স্যার? উই দ্য পিপল অফ ইন্ডিয়া। হোয়াট ইজ ইন্ডিয়া? উই দ্য পিপল অফ ইন্ডিয়া, একদম। তো বিষয় হচ্ছে পিপল কিভাবে তার পাওয়ারকে এক্সারসাইজ করবে। পিপল তার পাওয়ারকে এক্সারসাইজ করবে বাই ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি, সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের মাধ্যমে। ঠিক কি ঠিক না? পিপল তার যে পাওয়ার রয়েছে সেটাকে ব্যবহার করবে সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের মাধ্যমে, যাকে বলা হচ্ছে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি। ঠিক কি ঠিক না? একদম। তো ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি বা সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের মাধ্যমে এখানে আমি রয়েছি। আমি কে স্যার? ম্যাঙ্গো পিপল। তো আমি কি করব? আমি হয় স্যার নির্বাচন করব, আমি হয় স্যার নির্বাচন করব, আর না হলে আমি কি হব বেটা? নির্বাচিত হব। বোঝাতে পারলাম না? পারলাম না? হ্যাঁ। তো যখন নির্বাচন শব্দটা আসছে, যখন স্যার ইলেকশন শব্দটা আসছে, তো ইলেকশন সবসময় শুনে রাখো, ইলেকশনের ক্ষেত্রে তিনটে ওয়ার্ড সবসময় মনে রাখবে। সিভিল সার্ভিস ইজ আ গেম অফ কিওয়ার্ড। তিনটে কিওয়ার্ড মনে রাখবে। ইলেকশন সবসময় ফ্রি অ্যান্ড ফেয়ার হবে এবং রেগুলার হবে। কি বললাম? বলছি ইলেকশন সবসময় ফ্রি অ্যান্ড ফেয়ার হবে এবং রেগুলার ইলেকশন হবে। বোঝাতে পারলাম? ধরো আজকে পার্লামেন্টের ইলেকশন হলো, এটা ধরো পার্লামেন্ট অফ ইন্ডিয়া, পার্লামেন্টের আজকে ইলেকশন হলো 30শে অক্টোবর, এবং আজকের পর তুমি বলে দিলে আগামী 50 বছর পার্লামেন্টের কোনো ইলেকশন হবে না। তার মানে বেটা তুমি ধরে নাও তোমার যেটা রয়েছে ডেমোক্রেসি,
সেই ডেমোক্রেসি বেটার টাটা বাই বাই হয়ে গেছে। কি হয়ে গেছে? ডেমোক্রেসি বেটার চলে গেছে। বোঝাতে পারলাম না? পারলাম না? তো যে কারণে পার্লামেন্ট লোয়ার হাউস, সেখানে স্যার রেগুলার ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দরকার। বোঝাতে পারলাম না? পারলাম না? যে কারণে স্যার পার্লামেন্ট পার্মানেন্ট হাউস নয়, জেনারেল সার্কামস্টান্সেসে এভরি 5 ইয়ার্স পার্লামেন্টকে স্যার ডিসলভ করা হয়, কিন্তু কাউন্সিল অফ দ্য স্টেট স্যার পার্মানেন্ট হাউস। বোঝাতে পারলাম না? পারলাম না? একদম। হ্যাঁ, পিকচার গেটিং ক্লিয়ার অর নট? কারণ স্যার পার্লামেন্টের লোয়ার হাউস ডাইরেক্ট ইলেক্টেড বাই দ্য পিপল, কাউন্সিল অফ দ্য স্টেট ডাইরেক্ট ইলেক্টেড বাই দ্য পিপল নয়। বোঝাতে পারলাম না? পারলাম না? দেয়ার ইলেকশন ইনডাইরেক্ট ইলেকশন। কিন্তু স্যার সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের মাধ্যমে যখন নির্বাচন হবে এবং নির্বাচনের মাধ্যমে পিপল যখন তার পাওয়ারকে এক্সারসাইজ করবে এবং এক্সারসাইজ করার পর যে ইলেকশন হবে, সেই ইলেকশন ফ্রি, ফেয়ার অ্যান্ড রেগুলার ইলেকশন হওয়া চাই। বোঝাতে পেরেছি না পারিনি? পিকচার গেটিং ক্লিয়ার অর নট এভরিওয়ান? প্রত্যেকে হ্যাঁ ক্লিয়ার? পিকচার ক্লিয়ার এই পর্যন্ত? একদম। হ্যাঁ স্যার, বেশ। নেক্সট হচ্ছে বেটা ব্রিটিশ কনস্টিটিউশন। যে ব্রিটিশ কনস্টিটিউশন থেকে কি কি অ্যাডপ্ট করা হয়। তো আমরা এর আগের স্লাইডে দেখলাম যে ইউএসএ থেকে কি কি অ্যাডপ্ট করা হয়। আগের স্লাইডে আমরা দেখলাম ইউনাইটেড স্টেট অফ আমেরিকা থেকে কি কি অ্যাডপ্ট করা হয়েছে কনস্টিটিউশন অফ ইন্ডিয়ায় দেখলাম। 1 2 3 4 করে আশা করি লিখে নিয়েছো। তার আগে আমরা দেখলাম 1935 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট থেকে কি কি অ্যাডপ্ট করা হয় কনস্টিটিউশন অফ ইন্ডিয়ায়। এবার আমরা দেখব ব্রিটিশ কনস্টিটিউশন থেকে কি কি অ্যাডপ্ট করা হয়। মাই ডিয়ার ফিউচার অফিসার্স, ইন্ডিয়া দীর্ঘদিন ব্রিটিশ কলোনাইজ কান্ট্রি ছিল, ঠিক কি ঠিক না? একদম। তো ইন্ডিয়া যেহেতু ব্রিটিশ কলোনাইজ কান্ট্রি ছিল এবং তোমরা জানো যে 1773 থেকে টিল 1853 একাধিক চার্টার অ্যাক্ট, রেগুলেটিং অ্যাক্ট পাস করা হয় টু কন্ট্রোল ইস্ট ইন্ডিয়া কোম্পানির অ্যাক্টিভিটি অন ইন্ডিয়া। এবং আফটার 1857 1858 যখন ব্রিটিশ রাজ এস্টাবলিশ করা হয় ইন্ডিয়ায়, ইন্ডিয়া যখন ডাইরেক্ট ব্রিটিশ ক্রাউনের আন্ডারে যায়, তারপর একাধিক কাউন্সিল অ্যাক্ট এবং রেগুলেটিং অ্যাক্ট আনা হয়। 1858 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, 1861 কাউন্সিল অ্যাক্ট, 1892 কাউন্সিল অ্যাক্ট, 1909 মর্লেমিন্টো রিফর্ম কাউন্সিল অ্যাক্ট, 1919 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, 1935 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, ঠিক কি ঠিক না? এবং 1947 ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট। তো এই যে রেগুলেটিং অ্যাক্ট এবং যে তোমরা যদি দেখো যে সমস্ত গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট গুলো ব্রিটিশ ইন্ডিয়ায় পাস করা হয়েছিল, এর মধ্যে দিয়ে কিন্তু ধীরে ধীরে কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার ইভলিউশন হয়েছে। বলতে পারলাম না? পারলাম না? একদম। তো বিষয় হচ্ছে ব্রিটিশ কলোনাইজ কান্ট্রি থাকার কারণে আমাদের কনস্টিটিউশন অফ ইন্ডিয়ায় ব্রিটিশ কনস্টিটিউশনের ব্যাপক প্রভাব রয়েছে। বোঝাতে পারলাম না? পারলাম না? কি রকম স্যার? আমরা যদি দেখি পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, তো পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট স্যার যেটা ইন্ডিয়ান কনস্টিটিউশনে অ্যাডপ্ট করা হয়, সেটা স্যার ব্রিটিশ কনস্টিটিউশন থেকে অ্যাডপ্ট করা হয়। বোঝাতে পারলাম না? পারলাম না? আমাদের যে ওয়েস্টমিনিস্টার মডেল দ্যাট ইজ অ্যাডপ্ট ফ্রম ব্রিটিশ কনস্টিটিউশন, ইউকে কনস্টিটিউশন। কেন? কারণ ইন্ডিয়া স্যার দীর্ঘদিন ব্রিটিশ কলোনাইজ কান্ট্রি ছিল, দীর্ঘদিন ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে ছিল। একাধিক রেগুলেটিং অ্যাক্ট, একাধিক গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, একাধিক কাউন্সিল অ্যাক্ট দ্যাট ইজ পাসড বাই দ্য ব্রিটিশ পার্লামেন্ট ধীরে ধীরে ইন্ডিয়ানসকেও পার্লামেন্টারি ডেমোক্রেসিতে অভ্যস্ত করে তোলে। এবং পার্লামেন্টারি ডেমোক্রেসি মানে, পার্লামেন্টারি ডেমোক্রেসির মূল মন্ত্র কি বেটা? পার্লামেন্টারি ডেমোক্রেসির মূল বক্তব্য হলো এক্সিকিউটিভ অলওয়েজ রেসপন্সিবল টু দ্য লেজিসলেচার। সো এক্সিকিউটিভ অলওয়েজ রেসপন্সিবল টু দ্য লেজিসলেচার, পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট দ্যাট ইজ অ্যাডপ্ট ফ্রম ইউকে কনস্টিটিউশন, ব্রিটিশ কনস্টিটিউশন। দ্য আইডিয়া অফ সিঙ্গেল সিটিজেনশিপ, আমাদের ইন্ডিয়ায় তোমরা দেখবে সিঙ্গেল সিটিজেনশিপ রয়েছে। বুঝতে পারলাম? মানে তোমরা যদি ইউনাইটেড স্টেট অফ আমেরিকার ক্ষেত্রে দেখো, ইউনাইটেড স্টেট অফ আমেরিকার ক্ষেত্রে তোমরা দেখতে পাবে ডুয়াল সিটিজেনশিপ, কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রে আমাদের ইন্ডিয়ার সিঙ্গেল সিটিজেনশিপ রয়েছে। স্যার সিঙ্গেল সিটিজেনশিপের দুটো মিনিং রয়েছে। বোঝাতে পারলাম না? পারলাম না? সিঙ্গেল সিটিজেনশিপের স্যার দুটো মিনিং রয়েছে। কি স্যার? সিঙ্গেল সিটিজেনশিপের দুটো মিনিং হচ্ছে, নাম্বার 1 হচ্ছে আমরা শুধুমাত্র স্যার ইন্ডিয়ার বাসিন্দা, ইন্ডিয়ার সিটিজেন। আমরা বলি আমরা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, আমরা বলি আমরা স্যার মহারাষ্ট্রের বাসিন্দা, আমরা বলি আমরা স্যার কেরালের বাসিন্দা। না, আমাদের একটাই সিটিজেনশিপ রয়েছে, সেটা হলো আমরা স্যার ইন্ডিয়ানস। বোঝাতে পারলাম না? পারলাম না? এবং নেক্সট ওয়ান হচ্ছে তুমি অ্যাজ এ ইন্ডিয়ার সিটিজেন। হ্যাঁ স্যার, 2 নম্বর পয়েন্টটা মন দিয়ে শোনো। এটা কোথায় পাবে? এটা পাবে পার্ট 3 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, এই সরি
পার্ট 2 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন আর্টিকেল 5 টু 11 বুঝতে পারলাম, এবং তারপরে মেজরিটি পাবে 1955 সিটিজেনশিপ অ্যাক্টে। আমি পড়াবো তোমাদের, চিন্তা নেই। শোনো, তো বিষয় হচ্ছে যে আমাদের ভারতবর্ষে 1 নম্বর স্যার সিঙ্গেল সিটিজেনশিপ রয়েছে, আমরা ইন্ডিয়ার সিটিজেন, আলাদা করে কোন স্টেটের সিটিজেন নই আমরা। 2 নম্বর বক্তব্য হচ্ছে অ্যাজ এ ইন্ডিয়ান সিটিজেন, তুমি ইন্ডিয়ান সিটিজেন থাকাকালীন তোমার ইউএস এর পাসপোর্ট পছন্দ, তোমার ইউকে এর পাসপোর্ট পছন্দ, তোমার সুইজারল্যান্ডের পাসপোর্ট পছন্দ, নো প্রবলেম বেটা, তুমি যে কোনো একটা দেশের সিটিজেনশিপ নিয়ে নাও, অটোমেটিক তোমার ইন্ডিয়ান সিটিজেনশিপ টার্মিনেট হয়ে যাবে। কি বললাম? বলছি তুমি ইন্ডিয়ান সিটিজেনশিপ থাকাকালীন তুমি যদি অন্য কোনো স্টেটের সিটিজেনশিপ নাও, অটোমেটিক্যালি তোমাকে কিচ্ছু করতে হবে না, অটোমেটিক্যালি তুমি যে মুহূর্তে ফরেন স্টেটের সিটিজেন হবে, ইন্ডিয়ান সিটিজেনশিপ তৎক্ষণাৎ টার্মিনেট হয়ে যাবে। সো ইন্ডিয়াতে স্যার সিঙ্গেল সিটিজেনশিপ রয়েছে, যেটা স্যার ব্রিটিশ কনস্টিটিউশন থেকে অ্যাডাপ্ট করা হয়েছে। পিকচার গেটিং ক্লিয়ার অর নট এভরিওয়ান? প্রত্যেকে ক্লিয়ার হয়েছে এই পর্যন্ত? হ্যাঁ, নেক্সট আমরা দেখব স্যার রিটস। রিটস কোথায় রয়েছে বেটা? রিটস কোথায় রয়েছে? বলছি এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? যদি এই পর্যন্ত ক্লিয়ার হয়ে থাকে লেখো ইয়েস, যদি এই পর্যন্ত ক্লিয়ার হয়ে থাকে লেখো ইয়েস। হ্যাঁ, এই পর্যন্ত যদি ক্লিয়ার হয়ে থাকে লেখো ইয়েস এভরিওয়ান, প্রত্যেকে। চব্বিশের ব্যাচে পড়াবো, সিটিজেনশিপ পড়াইনি 24-এর ব্যাচে, ইন ডিটেইল পড়াবো। ক্লিয়ার হয়েছে? তো স্যার সোর্স অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে যাই জিজ্ঞেস করুক পরীক্ষায়, যেন একটা কোশ্চেনও বাদ না যায়। আমার সিঙ্গেল পয়েন্ট এজেন্ডা হলো এইটা, কেমন? একদম। তো নেক্সট আমরা দেখছি বেটা দ্য আইডিয়া অফ দ্য রুল অফ ল। প্রথমে রুল অফ লটা দেখে নি, তারপর রিটসটা দেখছি, কেমন? একদম। তো রুল অফ ল তোমরা যদি দেখো, সরি, রুল অফ ল তোমরা যদি দেখো, সো মাই ডিয়ার ফিউচার অফিসার, রুল অফ ল দ্যাট ইজ অ্যাডপ্ট ফ্রম ব্রিটিশ কনস্টিটিউশন। কেন ব্রিটিশ কনস্টিটিউশন থেকে অ্যাডপ্ট করা হয়েছে? কারণ হচ্ছে তোমরা যদি দেখো, রুল অফ ল হলো স্যার এভি ডাইসি। রুল অফ ল কার? রুল অফ ল হলো স্যার এভি ডাইসি। তো এভি ডাইসি একজন স্যার ব্রিটিশ পলিটিক্যাল থিঙ্কার। তো এভি ডাইসির রুল অফ ল এর 3টে কম্পোনেন্ট আমি তোমাদের বলেছিলাম। নাম্বার 1 কম্পোনেন্ট হচ্ছে বেটা ইকুয়ালিটি বিফোর ল। ইকুয়ালিটি বিফোর ল, ইকুয়ালিটি বিফোর ল মানে এভরি পারসন মাস্ট বি ইকুয়াল বিফোর দ্য ল। ইকুয়ালিটি বিফোর ল এর 3টে কম্পোনেন্ট রয়েছে। একটা হলো ইকুয়ালিটি বিফোর ল, একটা হলো স্যার কনস্টিটিউশনাল সুপ্রিমেসি। 2 নম্বর কি? 2 নম্বর হলো বেটা কনস্টিটিউশনাল সুপ্রিমেসি। কনস্টিটিউশনাল সুপ্রিমেসি, একদম। হ্যাঁ স্যার, কনস্টিটিউশনাল সুপ্রিমেসি। এবং 3 নম্বর দেখবে লিগ্যাল স্পিরিট অফ প্রিডমিনেন্স। লিগ্যাল স্পিরিট অফ প্রিডমিনেন্স, 3টে কম্পোনেন্ট রুল অফ লতে দেখতে পাবে। পেড ব্যাচের স্টুডেন্টদের আমি ইন ডিটেইল পড়িয়েছি। হোয়াট ইজ দ্য লিগ্যাল স্পিরিট অফ দ্য প্রিডমিনেন্স, হোয়াট ইজ কনস্টিটিউশনাল সুপ্রিমেসি, হোয়াট ইজ ইকুয়ালিটি বিফোর ল। তো ইকুয়ালিটি বিফোর ল দ্যাট ইজ মেনশনড ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া পার্ট 3 আর্টিকেল 14। বুঝতে পারলাম না? তো এখানে তোমরা দেখবে যে ইকুয়ালিটি বিফোর ল এর মধ্যে বলা হচ্ছে ধনী দরিদ্র জাতি পুরুষ নির্বিশেষে, ক্ষমতাবান উচ্চ জাতি নিচু জাতি দুর্বল নির্বিশেষে প্রত্যেকটা ব্যক্তি, একদম রুনার রিটস আর মেনশন ইন আর্টিকেল 32, একদম। তো নির্বিশেষে স্যার প্রত্যেকে আইনের চোখে সমান, প্রত্যেকে আইনের চোখে সমান। তো রুল অফ ল ভারতবর্ষে রয়েছে, রুল অফ ল ভারতবর্ষে রয়েছে, আইনের চোখে প্রত্যেকে সমান। তোমরা যদি ল লেডি দেখো, কোর্টে যাও, ল লেডি স্যার কালো কাপড় বাঁধা থাকে। হ্যাঁ, কেন? আন্ধা কানুনে। আরে বাবা, আন্ধা কানুন না, ইকুয়ালিটি বিফোর ল। এভরি পারসন মাস্ট বি সিটিজেন, এভরি পারসন মাস্ট বি ইকুয়াল বিফোর দ্য ল, কেমন? একদম। তারপরে দেখবে কনস্টিটিউশনাল সুপ্রিমেসি। ভারতবর্ষে তুমি প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, কোনো অসুবিধা নেই। ভারতবর্ষে তুমি ধরো পিএম, প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, হ্যাঁ ভেরি পাওয়ারফুল ম্যাম। তুমি ভারতবর্ষে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, হ্যাঁ নো ডাউট, ফার্স্ট সিটিজেন অফ ইন্ডিয়া, ভেরি পাওয়ারফুল ম্যান। তুমি একজন স্যার সিজিআই, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, সুপ্রিম কোর্টের, নো ডাউট, ভেরি পাওয়ারফুল পজিশন। বাট all of the position under the constitution of India, সমস্ত কিছু কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার মধ্যে পড়ে। কেউ কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার ঊর্ধ্বে নয়,
কেউ ভারতীয় সংবিধানের ঊর্ধ্বে নয়। বোঝাতে পারলাম না? প্রত্যেকটা ল, সিভিল ল বলো, কনস্টিটিউশন ল বলো, ক্রিমিনাল ল বলো, দে আর অল ডিরাইভস ফ্রম দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ফান্ডামেন্টাল ল অফ দ্য ল্যান্ড। বোঝাতে পারলাম না? তো কনস্টিটিউশনাল সুপ্রিমেসি রয়েছে। রুল অফ ল এর তিনটে কম্পোনেন্ট, আবারও বলছি, লিগাল স্পিরিট অফ প্রিডমিনেন্স, কনস্টিটিউশনাল সুপ্রিমেসি, ইকুয়ালিটি বিফোর ল। কেমন একদম? এবং লিগাল স্পিরিট অফ প্রিডমিনেন্স মানে এই যে আমরা লকে ওবে করি, এটা হলো স্যার লিগাল স্পিরিট অফ দ্য প্রিডমিনেন্স। বোঝাতে পারলাম না? বোঝাতে পারলাম না? একদম বোঝাতে পেরেছি? আরে বাবা, তুমি মার্ডার করো না কেন? মার্ডার করলে তোমার ফাঁসি হবে বলে? না স্যার, কারণ আমি স্যার ল অ্যাবাইড পিপল, আমি ল ফলো করি, তাই। এটা হলো স্যার লিগাল স্পিরিট অফ প্রিডমিনেন্স। কেমন একদম? পিকচার গেটিং ক্লিয়ার অর নট এভরিওয়ান? প্রত্যেকে পিকচার গেটিং ক্লিয়ার? নেক্সট হচ্ছে বেটা রেটস। Rates are mentioned in Article 32 Part 3 of the Indian Constitution. তোমরা দেখবে যে যদি ফান্ডামেন্টাল রাইটস এর ডেফিনিশন দেখো বেটা, তো ফান্ডামেন্টাল রাইটস এর ডেফিনিশনে বারবার বলা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস আর দোজ রাইটস which are basic in human nature, which are guaranteed by the Constitution of India, enforceable by the judiciary against the state. কেমন একদম? তো তোমার যদি ফান্ডামেন্টাল রাইটস এর কোনো রকমের ভায়োলেশন হয়, সে দা ওয়ার্ড, তোমার যদি ফান্ডামেন্টাল রাইটস এর ভায়োলেশন হয়, তোমার যদি ফান্ডামেন্টাল রাইটস এর অ্যাব্রিজমেন্ট হয়, তোমার যদি ফান্ডামেন্টাল রাইটস এর কন্ট্রাভেনশন হয়, তো সেক্ষেত্রে নো টেনশন, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, দ্য এপিক্স কোর্ট, তুমি ডাইরেক্ট অরিজিনাল জুরিসডিকশনে, হ্যাঁ স্যার বলছি, সুপ্রিম কোর্টের অরিজিনাল জুরিসডিকশনে, মূল এলাকায়, অরিজিনাল জুরিসডিকশন মানে স্যার মূল এলাকাতে তুমি ডাইরেক্ট under Article 32 what is called as writ petition, sir writ petition তুমি অ্যাপ্লাই করতে পারবে। বোঝাতে পারলাম না? এবং তোমরা যদি দেখো ভারতীয় সংবিধানের আর্টিকেল 226 অনুসারে হাইকোর্টে, হ্যাঁ স্যার বলছি হাইকোর্টে তুমি কি করতে পারবে বেটা, তুমি তোমার ফান্ডামেন্টাল রাইটস এর ভায়োলেশন হলে মুভ করতে পারবে। হোয়াট ইজ রিটস? Read some written command that is passed by the honorable judiciary. তো রিটস আমরা দেখেছি কয় প্রকার স্যার, হেভিয়াস কর্পাস, স্যার ম্যান্ডামাস, স্যার প্রহিবিশন, স্যার সার্সিওরি এন্ড কিউয়ারেন্টো। তো হোয়াট ইজ ম্যান্ডামাস, হোয়াট ইজ হেভিয়াস কর্পাস? দে আর অল অফ ল্যাটিন ওয়ার্ডস। বুঝতে পারলাম না? হেভিয়াস কর্পাস মানে উই হ্যাভ দ্য বডি, ম্যান্ডামাস মানে উই কমান্ড, কে কমান্ড করছে? জুডিশিয়ারি কমান্ড করছে। কাকে কমান্ড করছে? পাবলিক অফিসিয়াল হু ডাজ নট ফলো देयर কনস্টিটিউশনাল ম্যান্ডেট, তাদেরকে বলা হচ্ছে যে ডিয়ার পাবলিক অফিসিয়ালস প্লিজ ফলো ইওর কনস্টিটিউশনাল ডিউটি। তো এটা হলো স্যার কি? এটা হলো ম্যান্ডামাস। তারপরে কি স্যার? সার্সিওরি এবং প্রহিবিশন, দে আর ইউজড কাদের বিরুদ্ধে ইউজ করা যায়? কোয়াসাই জুডিশিয়াল বডি এন্ড জুডিশিয়াল বডি। বুঝতে পারলাম? এপেক্স কোর্ট লোয়ার কোর্টের এগেইনস্টে প্রহিবিশন এবং সার্সিওরি ইস্যু করে। প্রহিবিশন ইস্যু করা হয় ডিউরিং দ্য প্রসিডিং এবং সার্সিওরি ইস্যু করা হয় আফটার ফিনিশ জাজমেন্ট আসার পরে সার্সিওরি ইস্যু করা হয়। সার্সিওরি মানে উই সার্টিফাইড। তো জাজমেন্ট আসার পরে দুটোর ক্ষেত্রেই গ্রাউন্ডস এক, সার্সিওরি এবং প্রহিবিশনের গ্রাউন্ডস দুটোর ক্ষেত্রেই এক। যখন কোন লোয়ার কোর্ট তার টেরিটোরিয়াল জুরিসডিকশনকে এক্সিস্ট করে, তার টেরিটোরিয়াল জুরিসডিকশনের বাইরে গিয়ে কোনো মামলার বিচার করে, অথবা যদি কোনো মামলার বিচারে দেখা যায় প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিসের ভায়োলেশন হচ্ছে, ইন কেস এপেক্স কোর্ট অফ ইন্ডিয়া, হায়ার কোর্ট লোয়ার কোর্টের এগেইনস্টে প্রহিবিশন এবং সার্সিওরি ইস্যু করে। এবং লাস্ট রিট দ্যাট ইজ কিউয়ারেন্টো স্যার ইস্যু করা হয় কিসের জন্য? কিউয়ারেন্টো ইস্যু করা হয় যে হোয়াট ইজ ইওর অথরিটি টু অকুপাইং দ্য অফিস। সো আমি ইন ডিটেইল পড়িয়েছি, পেড ব্যাচের স্টুডেন্টদের রিভিশন হয়ে গেল। নেক্সট হচ্ছে স্যার ল মেকিং প্রসিজিয়ার। তো ল মেকিং প্রসিজিয়ার এডপ্ট বাই ইউকে কনস্টিটিউশন এন্ড প্রসিজিয়ার এস্টাবলিশড বাই ল, দ্যাট ইজ প্রসিজিয়ার এস্টাবলিশড বাই ল। স্যার প্রসিজিয়ার এস্টাবলিশড বাই ল না, ইকুয়ালিটি বিফোর ল। এখানে একটা ভুল হয়েছে, শোনো। ও সরি না ঠিক আছে শোনো ইকুয়াল প্রোটেকশন অফ ল দ্যাট ইজ অ্যাডপ্ট ফ্রম ইউএসএ। এবং স্যার রুল অফ ল এর তিনটে কম্পোনেন্ট আমরা দেখলাম, যেটা অ্যাডপ্ট করা হয়েছে ইউএসএ থেকে ডাইসির। এবং স্যার প্রসিজিয়ার এস্টাবলিশড বাই ল কোথায় লেখা রয়েছে? আর্টিকেল 21 এ।
তো procedure established by law, no person shall be deprived with a life and personal liberty except according procedure established by law। মানে কি ডিয়ার স্টেট, তুমি আমার কোন সিটিজেনের লাইফ এবং পার্সোনাল লিবার্টিকে হ্যাম্পার করতে পারবে না উইদাউট ফলো প্রসিজিয়ার এস্টাবলিশড বাই ল। দেখো কোর্টে যখন রায় দেয় তখন কি বলে, আইনের বিধি দ্বারা স্থাপিত। তো আইনের বিধি দ্বারা স্থাপিত বেটা, তোমাকে যদি স্টেটকে অ্যারেস্ট করতে হয় তো তোমাকে যে লতে অ্যারেস্ট করবে সেই লতে প্রসিজিয়ার রয়েছে, প্রসিজিয়ার 1, প্রসিজিয়ার 2, প্রসিজিয়ার 3, প্রসিজিয়ার 4, অল প্রসিজিয়ার ফলো করে স্টেট কি করবে, তোমার ফান্ডামেন্টাল রাইটসে টাটা বাই বাই করবে, কোনো অসুবিধা নেই। বোঝাতে পেরেছি না পারিনি? আরে বাবা আসো না, নেই না ফেসবুকে রয়েছে না ইনস্টাগ্রাম করছে এভরিওয়ান প্রত্যেকে বসে স্টোরি দিচ্ছি, সকাল থেকে স্টোরি দেওয়া হয়নি স্যার। একদম ক্লিয়ার হয়েছে প্রত্যেকে? খাতা পেন নিয়ে নোটস তৈরি করো, বিগ বস চলছে না কেমন? এভরিওয়ান ক্লিয়ার একদম? আরে বাবা বলো ক্লিয়ার না ক্লিয়ার না, আসো না নেই? হ্যাঁ ওকে অলরাইট ক্লিয়ার। এই খুশিতে আমরা নেব 5 মিনিটের ব্রেক। বলছি এই খুশিতে আমরা নেব 5 মিনিটের ব্রেক। 5 মিনিটের ব্রেকের পরে আবার ক্লাসে জয়েন করব। কত মিনিট স্যার? 5 মিনিটস ব্রেক এভরিওয়ান প্রত্যেকে। এই খুশিতে নেব 5 মিনিটস ব্রেক, আর 5 মিনিটের পরে কেউ ক্লাসে থাকবে না। থাকবো না স্যার আপনিই বলছেন। আরে বাবা থাকবে, থাকবে একদম থাকবে। শোনো 5 মিনিটের ব্রেক নাও, রিভিশন করে নাও। হ্যাঁ মাকে বলো স্যার খুব ইম্পর্টেন্ট টপিক পড়াচ্ছে। 5 মিনিট ব্রেক এভরিওয়ান প্রত্যেকে, কেমন? 5 মিনিট ব্রেক। 5 মিনিট ব্রেকের পর আমরা স্যার চলে আসছি কোথায়? আমরা চলে আসছি স্যার আবার ক্লাসে। এভরিওয়ান ক্লিয়ার এই পর্যন্ত? ক্লিয়ার হয়েছে? এরপর ইকোনমি পড়বো, ইকোনমি। হ্যাঁ স্যার বলছি এরপর ইকোনমি পড়বো, কেমন? একদম 5 মিনিটস ব্রেক এভরিওয়ান প্রত্যেকে।
Okay, very good evening. I am audible. Everyone, প্রত্যেকে I am visible. Everyone, I am audible, beta. Sound clear রয়েছে? কেমন? একদম। Okay, very good evening, my beloved student and my dear future officers. Welcome back on this learning platform, Civil Service 24/7. This is me, Shomen Goswami, educator of Civil Service 24/7, and I taught thousands of students like you in wbcs exam last 1 decades. And my friends, today we will going to discuss about most important and crucial topic for your upcoming prelims exam, the source of the Indian Constitution. And 5 মিনিট ব্রেকে যাওয়ার আগে আমরা ক্লাসে দেখেছিলাম স্যার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, আমরা দেখেছিলাম স্যার সোর্স অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনের মধ্যে আমরা স্যার কি কি দেখেছিলাম, জাস্ট আ সেকেন্ড এভরিওয়ান, প্রত্যেকে জাস্ট আ সেকেন্ড। আমরা স্যার দেখেছিলাম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, কেমন একদম, এবং তারপরে আমরা দেখেছিলাম স্যার ব্রিটিশ কনস্টিটিউশন থেকে কি কি অ্যাডপ্ট করা হয়। ব্রিটিশ কনস্টিটিউশন থেকে স্যার অ্যাডপ্ট করা হয় পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, ওয়েস্টমিনিস্টার মডেল, দ্য আইডিয়া অফ সিঙ্গেল সিটিজেনশিপ, দ্য আইডিয়া অফ দ্য রুল অফ ল, এবি ডাইসির, আমরা দেখলাম রিটস পাওয়ার, আমরা দেখলাম স্যার ইনস্টিটিউশন অফ দ্য স্পিকার, এবং স্যার লোকসভার যে স্পিকার রয়েছে, স্পিকার এবং তার রোল ডেপুটি স্পিকার, দ্যাট ইজ অ্যাডপ্ট ফ্রম ব্রিটিশ কনস্টিটিউশন। পরীক্ষায় জিজ্ঞেস করবে স্পিকার অফ দ্য লোকসভা, এভরিওয়ান প্রত্যেকে, স্পিকার অফ দ্য লোকসভা এন্ড রাজ্যসভা, স্পিকার অফ সরি রাজ্যসভা বলছি, স্পিকার অফ দ্য লোকসভা স্যার জিজ্ঞেস করবে কোথা থেকে, স্যার ব্রিটিশ ইন্ডিয়ান কনস্টিটিউশন, মনে রাখবে স্যার। ল মেকিং প্রসিজিয়ার এন্ড প্রসিজিয়ার এস্টাবলিশড বাই ল, আমরা দেখলাম আর্টিকেল 21, দ্যাট ইজ অ্যাডপ্ট ফ্রম ইউএসএ কনস্টিটিউশন। একদম প্রত্যেকের ক্লিয়ার হয়েছে এই পর্যন্ত? এই পর্যন্ত যদি ক্লিয়ার হয়ে থাকে, এবার আমরা দেখবো স্যার কানাডিয়ান কনস্টিটিউশন থেকে কি কি অ্যাডপ্ট করা হয়েছে। কানাডিয়ান কনস্টিটিউশন থেকে স্যার কোয়াসাই ফেডারাল গভর্নমেন্ট, কোয়াসাই ফেডারাল গভর্নমেন্ট মানে আমি তোমাদের প্রথমেই বলেছি ভারতবর্ষ স্যার কোয়াসাই ফেডারাল স্টেট, ভারতবর্ষ স্যার কি স্টেট, ভারতবর্ষ স্যার কোয়াসাই ফেডারাল স্টেট, কেমন একদম। এবং ভারতবর্ষ স্যার কোয়াসাই ফেডারাল স্টেট কোথা থেকে অ্যাডপ্ট করা হয়েছে, কোয়াসাই ফেডারালিজম, কোয়াসাই ফেডারালিজম দ্যাট ইজ অ্যাডপ্ট ফ্রম কানাডিয়ান কনস্টিটিউশন, কোয়াসাই ফেডারালিজম, কোয়াসাই ফেডারালিজম that is adopt from Canadian constitution। মনে থাকবে না থাকবে না, হ্যাঁ মনে থাকবে। why India quasi federal আমি এর আগে বলে দিয়েছি। distribution of power between central government and state government and residual power to be central government, এই যে residuaries power যেটা অ্যাডপ্ট করা হয়েছিল স্যার 1935 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট থেকে, সেই রেসিডিওরিস পাওয়ার অ্যাডপ্ট করা হয়েছিল 1935 থেকে, সেই রেসিডিওরিস পাওয়ার যে সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে থাকবে সেটা অ্যাডপ্ট করা হয়েছিল স্যার কানাডিয়ান কনস্টিটিউশন থেকে। মনে থাকবে না থাকবেন এভরিওয়ান প্রত্যেকে? পিকচার গেটিং ক্লিয়ার অর নট ক্লিয়ার? একদম হ্যাঁ স্যার। দ্য প্রভিশন অফ দ্য ফেডারেশন উইথ আ স্ট্রং সেন্টার, হোয়াট ইজ কোয়াসাই ফেডারাল মাই ফ্রেন্ড? ফেডারালিজমের বক্তব্য হচ্ছে প্রথমে থাকবে স্যার ইউনিয়ন, বোঝাতে পারলাম না পারলাম না, একটা কি থাকবে স্যার, একটা থাকবে ইউনিয়ন, এবং আর স্যার কি থাকবে, আর স্যার থাকবে বিভিন্ন ছোট ছোট স্টেট, বোঝাতে পারলাম না পারলাম না একদম। তো স্যার একটা থাকবে স্যার ইউনিয়ন গভর্নমেন্ট, একটা থাকবে স্যার স্টেট গভর্নমেন্ট। তো ইউনিয়ন এবং স্টেট গভর্নমেন্ট এর মধ্যে স্যার কি হবে, স্যার ক্ষমতার ডিস্ট্রিবিউশন হবে, পাওয়ারের ডিভিশন হবে, তাকে আমরা বলছি স্যার, তাকে আমরা কি বলছি, তাকে আমরা বলছি স্যার ফেডারাল স্টেট। কিন্তু ভারতবর্ষের ফেডারালিজমে তোমরা দেখবে যে ভারতবর্ষের যে ফেডারালিজম সেখানে তোমরা দেখবে ভারতবর্ষের ফেডারালিজমের ক্ষেত্রে স্ট্রং সেন্টার, ইউনিয়ন কে স্ট্রং করা হয়েছে। কেন? কারণ আর্টিকেল 248 অল রেসিডিওরিস পাওয়ার কাকে দেওয়া হয়েছে, ইউনিয়নকে। যদি ইন্ডিয়ার ওপর কোনো থ্রেট আসে, আর্টিকেল 355 কি বলছে, আর্টিকেল 355 বলছে ইট শ্যাল বি দ্য ডিউটি অফ ইউনিয়ন টু প্রোটেক্ট ইন্ডিয়া এনি কাইন্ড অফ থ্রেট ইফ অ্যারাইজ ইন ইন্ডিয়া। তারপরে তোমরা যদি দেখো ইমার্জেন্সি প্রভিশনস, আর্টিকেল 352, আর্টিকেল 356 প্রেসিডেন্সিয়াল রুল, আর্টিকেল 352 ন্যাশনাল এমার্জেন্সি, আর্টিকেল 360 ফিনান্সিয়াল এমার্জেন্সি, অল স্যার কার হাতে ভেস্টেড রয়েছে, স্যার ইউনিয়নের হাতে। আর্মড ফোর্স কার হাতে রয়েছে, স্যার ইউনিয়নের হাতে, বোঝাতে পারলাম না পারলাম না। তো রেসিডিওরিস পাওয়ার অফ দ্য সেন্টার, অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য স্টেট গভর্নর্স, স্টেটের যে গভর্নর তাদেরকে অ্যাপয়েন্ট করবে কে, স্যার সেন্টার, বোঝাতে পারলাম। তো আর্টিকেল 248 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন স্টেট দ্যাট পার্লামেন্ট হ্যাজ সোল পাওয়ার, পার্লামেন্টের সোল অথরিটি রয়েছে, সোল পাওয়ার রয়েছে টু মেক লস,
রিগার্ডিং এনি আইটেম অর নট মেনশন ইন ইউনিয়ন স্টেট, মানে রেসিডিউরিস পাওয়ার সম্পর্কে ল তৈরি করার ক্ষমতা কার রয়েছে? স্যার ইউনিয়ন পার্লামেন্টের রয়েছে। আর্টিকেল 143 ফর অ্যান অ্যাডভাইজারি জুরিসডিকশন অফ দ্য সুপ্রিম কোর্ট, মানে প্রেসিডেন্সিয়াল রেফারেন্স। আর্টিকেল 143 তে কি রয়েছে বেটা? আর্টিকেল 143 তে রয়েছে প্রেসিডেন্সিয়াল রেফারেন্স। তো তোমাদের মনে থাকবে বেরুবাড়ি কেস, আমি পেট ব্যাচের স্টুডেন্টদের পড়িয়েছিলাম ডক্টর রাজেন্দ্র প্রসাদের প্রেসিডেন্সিয়াল রেফারেন্স, মনে করে দেখো। জলপাইগুড়ি থানা রিজিয়নের যে বেরুবাড়ি অঞ্চল, পড়িয়েছিলাম বেরুবাড়ি কেস, একদম স্যার। তো এই যে আর্টিকেল 143, এখানে সুপ্রিম কোর্ট স্যার কি করতে পারে? সুপ্রিম কোর্টকে অ্যাডভাইজারি দেওয়ার ক্ষমতা কার রয়েছে স্যার? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, হেড অফ দ্য স্টেট। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কার পার্ট স্যার? ইউনিয়ন গভর্নমেন্টের পার্ট। বোঝাতে পারলাম না? সো ভারতবর্ষে স্যার কোয়াসাই ফেডারালিজম রয়েছে, যেখানে একটা স্ট্রং সেন্টার রয়েছে। বোঝাতে পেরেছি না পারিনি? দ্যাট ইজ অ্যাডপ্ট ফ্রম কানাডিয়ান কনস্টিটিউশন। এভরিওয়ান, প্রত্যেকে পিকচার গেটিং ক্লিয়ার অর নট? এমসিকিউ একটাও ভুল হবে না স্যার। ফ্রেঞ্চ কনস্টিটিউশন থেকে কি অ্যাডপ্ট করা হয়েছে? ফ্রেঞ্চ কনস্টিটিউশন থেকে অ্যাডপ্ট করা হয়েছে রিপাবলিক। তো তোমরা যদি দেখো, ইন্ডিয়া হলো স্যার রিপাবলিক স্টেট। কোথায় লেখা রয়েছে? প্রিয়াম্বেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনে কি বলা হয়েছে? বলা হয়েছে স্যার ইন্ডিয়া, we the people of India having solemnly resolved to constitute India into a sovereign, secular, socialist, democratic republic. তো হোয়াট ইজ রিপাবলিক? শোনো, যে স্টেটের হেড অফ দ্য স্টেট, মনে থাকবে আজকের পর স্যার, হেড অফ দ্য স্টেট আইদার ডাইরেক্টলি ইলেক্টেড বাই দ্য পিপল অর ইনডাইরেক্টলি ইলেক্টেড বাই দ্য পিপল। যে স্টেটের হেড অফ দ্য স্টেট ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ, তাকে আমরা বলবো স্যার রিপাবলিক স্টেট। এছাড়াও ভারতীয় কনস্টিটিউশনে যে লিবার্টি রয়েছে, লিবার্টি অফ থট, লিবার্টি অফ এক্সপ্রেশন, লিবার্টি অফ বিলিফ, বোঝাতে পারলাম? লিবার্টি অফ ফেথ ওরশিপ, ইচ অ্যান্ড এভরিথিং, ইকুয়ালিটি, ফ্রেটার্নিটি, কনসেপ্ট অফ ইকুয়ালিটি। আমাদের ইকুয়ালিটি কি? আমাদের স্যার অপরচুনিটির ইকুয়াল ডিস্ট্রিবিউশন রয়েছে। ফ্রেটার্নিটি, সৌভ্রাতৃত্ববোধ, এগুলো স্যার ফ্রেঞ্চ রেভলিউশনের কনসেপ্ট। সো রিপাবলিক, লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্রেটার্নিটি অ্যাডপ্ট ফ্রম ফ্রেঞ্চ কনস্টিটিউশন। বলছি পরীক্ষায় যদি এমসিকিউ জিজ্ঞেস করে যে রিপাবলিক, লিবার্টি, ইকুয়ালিটি কোথা থেকে অ্যাডপ্ট করা হয়েছে, ফ্রেটার্নিটি, চারটে অপশন যদি দেয়, ইউকে, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, তো আনসার হবে স্যার ফ্রেঞ্চ কনস্টিটিউশন। এভরিওয়ান, প্রত্যেকে পিকচার গেটিং ক্লিয়ার অর নট? এভরিওয়ান, ক্লিয়ার হয়েছে এই পর্যন্ত? ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? হ্যাঁ, এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, কানাডিয়ান কনস্টিটিউশন থেকে স্যার কোয়াসাই ফেডারালিজম একদম স্ট্রং। তোমাদের যদি পরীক্ষায় জিজ্ঞেস করে যে ভারতবর্ষের যে স্ট্রং সেন্টার ফিচার্স রয়েছে, আমি অনেকগুলো উদাহরণ বললাম স্ট্রং সেন্টার ফিচার্সের, তো তোমরা দেখবে দ্যাট ইজ অ্যাডপ্ট ফ্রম কানাডিয়ান কনস্টিটিউশন। এবং ফ্রেঞ্চ কনস্টিটিউশন থেকে স্যার রিপাবলিক। হোয়াট ইজ রিপাবলিক? দ্য হেড অফ দ্য স্টেট আইদার ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি ইলেক্টেড বাই দ্য পিপল, তাকে আমরা বলবো স্যার রিপাবলিক স্টেট। এবং দ্য কনসেপ্ট অফ লিবার্টি, কনসেপ্ট অফ ইকুয়ালিটি অ্যান্ড ফ্রেটার্নিটি, দ্যাট ইজ অ্যাডপ্ট ফ্রম ফ্রেঞ্চ কনস্টিটিউশন। নেক্সট স্যার, অস্ট্রেলিয়ান কনস্টিটিউশন থেকে কি অ্যাডপ্ট করা হয়েছে? ফ্রিডম অফ ট্রেড অ্যান্ড কমার্স উইদিন দ্য কান্ট্রি বিটুইন দ্য স্টেট, মানে স্যার ইন্টার ট্রেড বিজনেস, ইন্টার স্টেটগুলোর মধ্যে যে ইন্টার ট্রেড করা হয়, অন্তর বাণিজ্য। বোঝাতে পারলাম না? তো ইন্টার স্টেট ট্রেড, দ্যাট ইজ অ্যাডপ্ট ফ্রম অস্ট্রেলিয়ান কনস্টিটিউশন। পাওয়ার অফ দ্য ন্যাশনাল লেজিসলেচার টু মেক ল ফর ইমপ্লিমেন্টিং ট্রিটিস ইভেন অন ম্যাটার আউটসাইড নর্মাল ফেডারেল জুরিসডিকশন। মানে তোমরা যদি 7 শিডিউল খেয়াল করো, 7 শিডিউলে দেখবে তিনটে লিস্ট রয়েছে বেটা, একটা হলো ইউনিয়ন লিস্ট, একটা হলো বেটা স্টেট লিস্ট, একটা হলো বেটা কনকারেন্ট লিস্ট। আর আর্টিকেল 248 এর যে রেসিডিউরিস পাওয়ার, দ্যাট ইজ ভেস্টেড ফ্রম দ্য ইউনিয়ন গভর্নমেন্ট একদম। কিন্তু বিষয় হচ্ছে যদি মোমেন্ট অফ দ্য ট্রুথ, এভরিওয়ান প্রত্যেকে পে অ্যাটেনশন হিয়ার, যদি দেখা যায় যে ইমপ্লিমেন্টেশন অফ ট্রিটিস, ইন্টারন্যাশনাল চুক্তি, আন্তর্জাতিক সন্ধি, আন্তর্জাতিক চুক্তি ইমপ্লিমেন্ট করতে গিয়ে যদি দেখা যায় স্টেট লিস্টের কোনো বিষয়ে ল তৈরি করার দরকার পড়ছে, তাহলে ল তৈরি করার সোল অথরিটি রয়েছে কার?
সোল অথরিটি রয়েছে স্যার ইউনিয়নের। বোঝাতে পারলাম না এভরিওয়ান? প্রত্যেকে ক্লিয়ার হয়েছে না হয়নি? বলছি আন্তর্জাতিক ট্রিটি, সন্ধি এগুলোকে ইমপ্লিমেন্ট, রুনা একদম ক্লিয়ার, একদম এগুলোকে ইমপ্লিমেন্ট করতে গেলে যদি স্টেট লিস্টের বিষয়ে ল তৈরি করতে হয়, মনে করে দেখো রুনা, আগের দিন পেড ব্যাচে তোমাদের পড়াচ্ছিলাম, তো যদি স্যার 7 শিডিউল, কেমন একদম তোমাদের আমি লেজিসলেটিভ ডিভিশন পড়াচ্ছিলাম বিটুইন সেন্ট্রাল এন্ড স্টেট, সেখানে বলছিলাম তো বিষয় হচ্ছে ট্রিটিস ইভেন অন ম্যাটার্স আউটসাইড নরমাল ফেডারেল জুরিসডিকশন। তো এর বক্তব্য হচ্ছে যদি স্টেট লিস্টের বিষয়ে ল তৈরি করার দরকার পড়ে আন্তর্জাতিক সন্ধি চুক্তিকে বাস্তবায়িত করতে গিয়ে, তো করবে ইউনিয়ন পার্লামেন্ট, পাওয়ার রয়েছে, দ্যাট ইজ অ্যাডপ্ট ফ্রম অস্ট্রেলিয়ান কনস্টিটিউশন। এটা এইভাবে WBCS এর জন্য প্রিপারেশন করতে হয়। পরীক্ষায় জিজ্ঞেস করবে যে ইন্টারন্যাশনাল ট্রিটি অব্লিগেশনকে ফুলফিল করতে গেলে যদি ল তৈরি করার ক্ষমতা কোথা থেকে অ্যাডপ্ট করা হয়েছে, চারটে অপশন দেবে, আননেসেসারি অ্যাটেম্প করলে হবে না, আনসার হবে স্যার অস্ট্রেলিয়ান কনস্টিটিউশন। নেক্সট, কনকারেন্ট লিস্ট, দ্যাট ইজ অ্যাডপ্ট ফ্রম অস্ট্রেলিয়ান কনস্টিটিউশন। কেমন একদম অগ্নিভ, এতক্ষণ পর জয়েন করলে, অ্যাপ্রক্স 2 ঘন্টা ক্লাস হয়ে গেল। হ্যাঁ তুমি বলেছিলে যে একজনের অ্যাক্সিডেন্ট হয়েছে, একদম তুমি হসপিটালে ছিলে, একদম নো প্রবলেম। এরপরে আবার ক্লাস রয়েছে, এরপরে ইকোনমিক ক্লাস করবো, নাম্বার সিস্টেম করবো, কেমন একদম বলছি এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? এই পর্যন্ত ক্লিয়ার একদম? রেকর্ডেড ক্লাসটা থাকলো, একটু দেখে নেবে, কেমন? নেক্সট স্যার ইউএসএসআর, সোভিয়েত ইউনিয়ন থেকে কি কি অ্যাডপ্ট করা হয়েছে? ফান্ডামেন্টাল ডিউটিস আন্ডার আর্টিকেল 51A। তো ফান্ডামেন্টাল ডিউটিস তোমরা যদি দেখো সেটা কনস্টিটিউশনে অ্যাড করা হয় আফটার 42nd অ্যামেন্ডমেন্ট 1976, 42nd অ্যামেন্ডমেন্ট 1976 ডিউরিং দ্য টাইম অফ ম্যাডাম ইন্দিরা গান্ধী। তো 1976 এ বেটা ইন্ডিয়া ইন্টারনাল ইমার্জেন্সি চলছিল এবং সেই সময় ম্যাডাম ইন্দিরা গান্ধী তার যে হোম মিনিস্টার ছিল স্বর্ণ সিং, তাকে বলেন যে দেখো ইমার্জেন্সির সময় সিটিজেন বারবার বলছে রাইটস চাই, কারণ ডিউরিং দ্য ইমার্জেন্সি এট দ্যাট টাইম প্রেসিডেন্টের সেপারেট প্রোক্লেমেশনের মাধ্যমে অল ফান্ডামেন্টাল রাইটসকে সাসপেন্ড করা যেত, ইনক্লুডিং আর্টিকেল 20 and 21। আমি 1976 এর কথা বলছি, এখন করা যায় না। 20 and 21 ক্যান নট বি সাসপেন্ডেড, কোনো গ্রাউন্ডসে সাসপেন্ড করা যাবে না এট দ্যাট টাইম প্রেজেন্টে, বাট 42nd অ্যামেন্ডমেন্ট 1976 এর কথা বলছি, তখন করা যেত। তো সিটিজেনের ফান্ডামেন্টাল রাইটস নেই, সিটিজেন রাইটস করছে। ম্যাডাম ইন্দিরা গান্ধী স্বর্ণ সিংকে বললে এক কাজ করো, সিটিজেন রাইটস নেবে, ঠিক আছে, ডেমোক্রেটিক্যাল কান্ট্রি, কোনো প্রবলেম নেই, বাট সিটিজেন যে রাইটস এনজয় করবে এগেইনস্ট দ্য স্টেটের প্রতি সিটিজেনের তো কিছু কর্তব্য রয়েছে না নেই? বলছি সিটিজেনের কিছু কর্তব্য রয়েছে না নেই? বল হ্যাঁ স্যার একদম কর্তব্য রয়েছে। তো সাম কাইন্ড অফ রিমাইন্ডার 42nd অ্যামেন্ডমেন্ট 1976 এ তোমরা দেখেছো ক্যাপিটাল লেটারে, তার মানে এটা অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 51A অ্যাড করা হয় কনস্টিটিউশনে। অ্যানাদার ফ্যাকচুয়াল ডেটা বলি, দ্যাট ইজ অ্যাডপ্ট ফ্রম ইউএসএসআর, সোভিয়েত রাশিয়া। তো শুধু ইন্ডিয়া নয়, তোমরা মেনলি ফান্ডামেন্টাল ডিউটিজের কনসেপ্ট কোনো লিবারেল কান্ট্রিতে দেখতে পাবে না। ফান্ডামেন্টাল ডিউটিজের কনসেপ্ট তোমরা দেখতে পাবে কমিউনিস্ট কান্ট্রি, তোমরা দেখতে পাবে সোশ্যালিস্ট কান্ট্রিতে। বুঝতে পারলাম না? তো এট দ্যাট টাইম 1976 এ ইন্ডিয়ার উপর সোভিয়েত রাশিয়ার ইনফ্লুয়েন্স ছিল এবং সাম কাইন্ড অফ রিমাইন্ডার একদম কগনিটিভ রেকর্ডেড ক্লাসটা দেখবে একদম। তো বিষয় হচ্ছে সাম কাইন্ড অফ রিমাইন্ডার ফান্ডামেন্টাল ডিউটিস যেটা ইউএসএসআর থেকে অ্যাডপ্ট করা হয়, কেমন একদম। এবং বর্তমানে আমরা দেখি আমাদের রয়েছে নীতি আয়োগ, কিন্তু আগে তো স্যার নীতি আয়োগ ছিল না। হোয়াট ইজ নীতি আয়োগ? নীতি আয়োগ হলো স্যার থিঙ্ক ট্যাঙ্ক, আমি পেড ব্যাচে পড়াবো নীতি আয়োগ, কনস্টিটিউশনাল বডি, স্ট্যাটিউটারি বডি, আমি তোমাদের পড়াবো। তো বিষয় হচ্ছে স্যার নীতি আয়োগ স্ট্যাটিউটারি বডি নয়, ক্যাবিনেট ডিসিশনের মাধ্যমে, ক্যাবিনেট রেজুলেশনের মাধ্যমে তৈরি হয়, আমি ডিটেইল পড়াবো। তো প্ল্যানিং কমিশন যেটা ছিল, বোঝাতে পারলাম, সেই প্ল্যানিং কমিশন এখন আর নেই। তো প্ল্যানিং কমিশন কোথা থেকে অ্যাডপ্ট করা হয়েছিল স্যার? ইউএসএসআর থেকে। বোঝাতে পারলাম না? প্ল্যানিং কমিশন একদম এভরিওয়ান প্রত্যেকে। তো পরীক্ষায় যদি জিজ্ঞেস করে প্ল্যানিং কমিশন স্যার ইউএসএসআর, ফান্ডামেন্টাল ডিউটিস স্যার সোভিয়েত রাশিয়া, একদম ক্লিয়ার। হ্যাঁ, তো তোমরা সোশ্যালিস্ট কান্ট্রিতে দেখতে পাবে, সোভিয়েত রাশিয়ায় দেখতে পাবে। এট দ্যাট টাইম পূর্ব ইউরোপের যদি ছোট ছোট দেশগুলোকে দেখো, চেকোস্লোভাকিয়া, হাঙ্গেরি, রোমানিয়া, বুলগেরিয়া, এগুলোতে দেখতে পাবে সেই সময়, কেমন একদম ক্লিয়ার। বেশ স্যার, নেক্সট সাউথ আফ্রিকা। স্যার সাউথ আফ্রিকা থেকে কি কি নেওয়া হয়েছে? এই জন্য ইন্ডিয়াকে বলা হয় লার্জেস্ট ডেমোক্রেটিক সেটআপ ইন দ্য ওয়ার্ল্ড। তো স্যার গোটা কনস্টিটিউশন অফ ইন্ডিয়া তোমরা যদি দেখো, দ্যাট ইজ এমার্জ ফ্রম ভেরিয়াস কনস্টিটিউশনাল সোর্স, কেমন একদম।
এবং প্রসিজিয়ার ফর অ্যামেন্ডমেন্ট। তো ভারতীয় সংবিধানকে স্যার সংশোধন করা হয়। এখন কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট প্রসিজিয়ার কোথায় লেট ডাউন রয়েছে? আর্টিকেল 368, যেখানে বলা হচ্ছে যে ইন্ডিয়ান পার্লামেন্টের সোল প্রায়োরিটি রয়েছে ইন্ডিয়ান পার্লামেন্ট উইদাউট টাচ বেসিক স্ট্রাকচার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, এনিথিং কনস্টিটিউশন অফ ইন্ডিয়াকে অ্যাড করতে পারে, রিপিল করতে পারে, সাবস্ট্রাক্ট করতে পারে। তো এই যে অ্যামেন্ডমেন্ট প্রসিজিয়ার অনেকটাই সিম্পল মেজরিটি রয়েছে, এফেক্টিভ মেজরিটি রয়েছে, অ্যাবসলিউট মেজরিটি রয়েছে। 368 অনুসারে স্পেশাল মেজরিটি প্লাস 50% স্টেট রাটিফিকেশন রয়েছে ইফ এনি অ্যামেন্ডমেন্ট ইজ রিলেট টু দ্য ফেডারাল ফিচার্স। তো সেক্ষেত্রে এতগুলো অ্যামেন্ডমেন্ট প্রসিজিয়ার রয়েছে। নেক্সট টপিক অ্যামেন্ডমেন্ট প্রসিজিয়ার আমি তোমাদের পড়াবো। তো এই যে অ্যামেন্ডমেন্ট প্রসিজিয়ার দ্যাট ইজ অ্যাডপ্ট ফ্রম স্যার সাউথ আফ্রিকান কনস্টিটিউশন। তো পরীক্ষায় যদি জিজ্ঞেস করে যে ভারতীয় সংবিধানের সংবিধান সংশোধন পদ্ধতি কোন দেশ থেকে অ্যাডপ্ট করা হয়েছে, কোন দেশের সংবিধান থেকে, তো আনসার স্যার নো ডাউট তোমরা লিখবে সাউথ আফ্রিকা। এবং তারপরে তোমরা দেখলে ইলেকশন অফ দ্য রাজ্যসভা। তো ইলেকশন মেম্বার অফ দ্য রাজ্যসভার মেম্বারদের স্যার ইনডাইরেক্টলি ইলেক্ট করা হয়। বুঝতে পারলাম? আমরা যাদের স্যার ইলেকশন করি, আমরা যাদের স্যার রিপ্রেজেন্টেটিভকে ইলেক্ট করি, আমাদের ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ তারা কি করে? তারা স্যার ইলেক্ট করে রাজ্যসভার মেম্বারদের। এবং রাজ্যসভায় স্যার 250 মেম্বার রয়েছে। 250 এর মধ্যে তোমরা দেখবে 238 আর ইনডাইরেক্টলি ইলেক্টেড বাই দ্য আদার্স মেম্বার and sir 12 are nominated by the president of India from various field। আমি একদিন পড়িয়েছিলাম তোমাদের লিটারেচার, সায়েন্স, সোশ্যাল সার্ভিস। বলতে পারলাম একদম। তো বিষয় হচ্ছে স্যার এই যে রাজ্যসভার মেম্বারদের ইলেকশন প্রসিডিওর দ্যাট ইজ অ্যাডপ্ট ফ্রম ইউএসএ। এবং লোকসভার মেম্বারদের পরীক্ষায় যদি জিজ্ঞেস করে লোকসভার মেম্বারদের ইলেকশন প্রসিডিওর কোথা থেকে নেওয়া হয়েছে বেটা? এটা স্যার ইউকে মানে বেটা লন্ডন, মানে স্যার ব্রিটিশদের কাছ থেকে। বোঝাতে পারলাম না? এইভাবে পড়লে wbcs ক্র্যাক হবে। কেমন? একদম ক্লিয়ার? একটা কোশ্চেনও বাদ যাবে এভরিওয়ান, প্রত্যেকে ক্লিয়ার হয়েছে এই পর্যন্ত? একদম। নেক্সট জার্মানি থেকে কি নেওয়া হয়েছে স্যার? জার্মানিকে ছাড়লে হবে? জার্মানিকেও দেখে নাও স্যার। এমার্জেন্সি পাওয়ার টু বি এনজয়েড বাই দ্য ইউনিয়ন। আমি তোমাদের বলেছিলাম ইন্ডিয়া স্যার কোয়াসাই ফেডারাল স্টেট। ইন্ডিয়া কি বেটা? ইন্ডিয়া বেটা কোয়াসাই ফেডারাল স্টেট। হাজারো উদাহরণ দেওয়া যাবে যে ইন্ডিয়া স্যার কোয়াসাই ফেডারাল। ইন্ডিয়া স্যার ইউনিটারি টিল্ট ফেডারালিজম। হাজারো উদাহরণ দেওয়া যাবে। তো তার মধ্যে একটা উদাহরণ হলো স্যার ইমার্জেন্সি প্রভিশনস কার হাতে রয়েছে? ইমার্জেন্সি প্রভিশনস কার হাতে রয়েছে? ইমার্জেন্সি প্রভিশনস রয়েছে স্যার প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার হাতে। ইমার্জেন্সি প্রভিশনস রয়েছে স্যার প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার হাতে। ইমার্জেন্সি প্রভিশনস রয়েছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার হাতে। তো প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার হাতে তিন ধরনের ইমার্জেন্সি প্রভিশন দেখতে পাবে। একটা দেখতে পাবে আর্টিকেল 352, যাকে আমরা বলছি ন্যাশনাল ইমার্জেন্সি। একটা দেখতে পাবে আর্টিকেল 356, যাকে আমরা বলছি প্রেসিডেন্সিয়াল রুল রাজ্যে। আর একটা দেখতে পাবে বেটা আর্টিকেল 360, সেটা হলো বেটা ফিনান্সিয়াল ইমার্জেন্সি। that all power shall be vested to the hand of the president of India, and president of India those power exercise either directly or through the officer subordinate, that is adopt from emergency power ইউনিয়নের হাতে রয়েছে। এটা কোথা থেকে অ্যাডপ্ট করা হয়েছে স্যার? জার্মানি থেকে। মনে থাকবে না? একদম মনে থাকবে। হ্যাঁ, সাসপেনশন অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস ডিউরিং দ্য এমার্জেন্সি। তো ফান্ডামেন্টাল রাইটস কে এমার্জেন্সি চলাকালীন স্যার সাসপেন্ড করা যায়। যদি স্যার এক্সটার্নাল এগ্রেশন হয়, ওয়ার হয়, তাহলে ফান্ডামেন্টাল রাইটস আর্টিকেল 19 সাসপেন্ড হবে। যদি স্যার ইন্টারনাল ডিস্টারবেন্সের মাধ্যমে হয় তাহলে আর্টিকেল 19 ক্যান নট বি সাসপেন্ডেড, and article 20 and article 21 cannot be suspended any circumstances। বোঝাতে পারলাম না? that is adopt from the constitution of Germany। ক্লিয়ার হয়েছে না হয়নি? বলো, ক্লিয়ার হয়েছে একদম? আচ্ছা, রাশিয়া থেকে আর একটা দেখে নাও। আমি আগে বলে দিয়েছিলাম ফান্ডামেন্টাল ডিউটিস, রাশিয়া থেকে ফান্ডামেন্টাল ডিউটিস এবং আইডিয়া অফ দ্য সোশ্যাল, ইকোনমিক এন্ড পলিটিক্যাল জাস্টিস ইন দ্য প্রিয়াম্বেল। তো প্রিয়াম্বেলে তোমরা যদি দেখো, উইথ দ্য প্রিয়াম্বেলে তিনটে পার্ট। উইথ দ্য পিপল অফ ইন্ডিয়া, যেখানে ডেসক্রাইব করা হচ্ছে হোয়াট ইজ ইন্ডিয়া, স্যার উইথ দ্য পিপল অফ ইন্ডিয়া, সোর্স অফ দ্য পাওয়ার,
ইন্ডিয়া স্যার সোভারিন, ইন্ডিয়া স্যার সেকুলার, ইন্ডিয়া স্যার সোশ্যালিস্ট, ইন্ডিয়া স্যার ডেমোক্রেটিক, ইন্ডিয়া স্যার রিপাবলিক। সেকেন্ড পার্টে যেখানে অবজেক্টিভ অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন বলা আছে, সেখানে ফার্স্ট লাইনে দেখবে লেখা রয়েছে জাস্টিস, ন্যায় বিচার। কোন ন্যায় বিচার? সামাজিক ক্ষেত্রে ন্যায় বিচার, অর্থনৈতিক ক্ষেত্রে ন্যায় বিচার, রাজনৈতিক ক্ষেত্রে ন্যায় বিচার। তো জাস্টিস, সোশ্যাল, ইকোনমিক্যাল, পলিটিক্যাল, দ্যাট ইজ অ্যাডপ্ট ফ্রম প্রিয়াম্বল ফ্রম দ্য রাশিয়া। মনে থাকবে না থাকবে না এভরিওয়ান প্রত্যেকে? হ্যাঁ মনে থাকবে? আরে বলো মনে থাকবে না থাকবে না? মনে থাকবে একদম। আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 প্রথমেই বলে দিয়েছি, দেখে নাও। ফেডারেল স্কিম, ইমার্জেন্সি প্রভিশনস, পাবলিক সার্ভিস কমিশন, অফিস অফ দ্য গভর্নর, জুডিশিয়ারি এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ডিটেইলস। সামারি অফ দ্য টুডেস ক্লাস এভরিওয়ান প্রত্যেকে। এবং স্যার আইরিশ কনস্টিটিউশন থেকে ডিপিএসপি অ্যাডপ্ট করা হয়, মনে রাখবে। ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, দ্যাট ইজ অ্যাডপ্ট ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, পার্ট 4 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, আর্টিকেল 36 টু 51। এটা স্যার অ্যাডপ্ট করা হয় আয়ারল্যান্ড থেকে, মনে থাকবে না থাকবে না? তো আজকের ক্লাসে আমরা স্যার কমপ্লিট দেখলাম, আজকের ক্লাসে আমরা কমপ্লিট দেখলাম সোর্স অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। আজকের ক্লাসে আমরা দেখলাম মাল্টিপল ডাইমেনশন অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন সোর্সেস, যে ইন্ডিয়ান কনস্টিটিউশন কোথা থেকে অ্যাডপ্ট করা হয়েছে ইন ডিটেল দেখলাম। আই রিকোয়েস্টেড দোজ স্টুডেন্ট যারা পরে ক্লাসটা দেখছো, মধ্যে থেকে দেখছো, ক্লাসটা শেষ করার পর প্রিভিয়াস ক্লাসটা দেখে নেবে। এবং ইম্পর্টেন্ট সোর্সেস অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে যতগুলো প্রবেবল এমসিকিউ পরীক্ষায় আসার মতো ছিল, বোঝাতে পারলাম না? যতগুলো প্রবেবল এমসিকিউ পরীক্ষায় করার মতো ছিল প্রত্যেকটা তোমাদের কমপ্লিট করিয়ে দিয়েছি। আশা করি সেশনটা তোমাদের কাজে দিয়েছে। এখন স্যার কটা বাজে ঘড়িতে? এখন স্যার বাজে ঘড়িতে 9:40। আমরা স্যার 20 মিনিটের ব্রেক নেব, 20 মিনিট। এবং 20 মিনিট ব্রেকের পর আমরা স্যার আরেকটা ক্লাস রয়েছে, আমি তোমাদের ক্লাসের লিংক শেয়ার করে দিচ্ছি। সেটা হলো স্যার ইন্ডিয়ান ইকোনমি মনিটারি পলিসি পড়াবো। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আবারও বলছি, দো স্টুডেন্ট ভেরি ইকোনমিক্যাল প্রাইস জয়েন করে নাও আমার ব্যাচ। স্যার হোয়াটসঅ্যাপ করো 9775 এবং স্যার 249137। তো এই নাম্বার সিভিল সার্ভিস 24x7, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো এবং বলো স্যার আই এম ইন্টারেস্টেড ফর ইওর ব্যাচ অন ডেমো ক্লাস জয়েন করো। এবং এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ভেরি ইকোনমিক্যাল প্রাইস মান্থলি 300 এ নিজের হোম এনভায়রনমেন্টে বসে ইন ডিটেল প্রিপারেশন করো, কেমন? একদম ওকে। তো 20 মিনিটের ব্রেক রয়েছে, 20 মিনিট পরে ক্লাসে জয়েন করো।